Recording in progress. ওকে ভাইয়া, আজকে ফার্স্ট লেকচারে আমরা চলে আসলাম। ভাই, ইঞ্জিনিয়ারিং এর জন্য অনলাইন প্রিপারেশন নিয়ে অফলাইন এক্সাম দিতে হবে। এক্সামটা তুমি দিতে পারো, যদিও এক্সাম অফলাইনে দিলেও হয়, আবার এক্সাম অফলাইনে না দিলেও হয়। তুমি ধরো আমার কাছে কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রি পড়ে তারপরে তোমার যদি কেমিস্ট্রি শেষ না হয়, এক্সাম তো তুমি অনেক সময় দিবাও না, শেষের দিকে গিয়ে এক্সাম দেওয়া হয় না আসলে। এগুলো নিয়ে তুমি নিজে টের পাবো আস্তে আস্তে। এবার আমি একটু বলি, কালকে তোমাদের এই স্লাইড রেডি করতে করতে আমার রাত 2টা 20 বেজে গেছিল। কেন 2টা 20 বেজে গেছিল? তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে না যে ভাইয়া প্র্যাকটিস কই থেকে করব, এই এই বই থেকে প্র্যাকটিস করলে হবে কিনা, ওই বই থেকে প্র্যাকটিস করলে হবে কিনা। সো আমি চিন্তা করলাম যে আহ, তোমাদের হচ্ছে একটা প্র্যাকটিসের একটা অংশ আমি এখানে করে দেই। সো আমি তোমাদের এখানে আজকে মোট 78টা স্লাইড নিয়ে আসছি, 78টা স্লাইড। এই 78টা স্লাইডে সবই আমি করাবো না। এক্সট্রা কিছু স্লাইড কেন নিয়ে আসছি? এক্সট্রা কিছু স্লাইড নিয়ে আসছি যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। সো আমি কালকে রাতে আসলে অনেক ম্যাথ এখানে অ্যাড করে তারপরে সর্টিং করছি। সর্টিং করে যেমন দেখো, এইটা তোমাকে আমি আজকে ক্লাসে করাই দেব, এইখানে এইচডব্লিউ লেখা নাই। আবার এইটা হচ্ছে দেখো, এখানে হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি। কেন লিখে দিচ্ছি? কারণ ওইটা করলে তুমি এটা পারবা, সেই চিন্তা করেই হইতেছে। যেমন ওই আগেরটা হইতেছে, ধরো দুইটা ম্যাথ যদি কম্পেয়ার করি, একটা ওয়েমার ফর্মে 7টি বৃত্ত ভরাট করতে গ্রাফাইট পেন্সিলের এতগুলো খরচ হয় আর কি, এই টাইপের ম্যাথ। আর এটা হচ্ছে এতটাই স্বাক্ষর দিতে, এখন ওইটা হইতেছে ওএমআর ফর্ম পূরণ করতে, আর এটা বলছে স্বাক্ষর দিতে। এখন যাহাই লাও তাহাই তো কদু। বাট ওইটা একবার আসছে, এটা একবার আসছে, ঠিক আছে, তাহলে একটা আমি করে দিই আর একটা হোমওয়ার্ক দিই। এই সর্টিং করতে করতে আমার রাত 2টা বাজছে, 2টা 20 বাজছে, তারপরে ঘুমাইছে। এখন আমি চেষ্টা করব তোমাদের জন্য এভাবে হচ্ছে একটু সর্টিং করে স্লাইডগুলো রেডি করতে, যেন হচ্ছে কিছু আমি করে দিলাম, কিছু তোমরা করলা। তাতে করে হবে কি, তোমার প্র্যাকটিসও এই ক্লাসের যে স্লাইড সেখান থেকে কিছু হয়ে যাবে। সো এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, যেগুলো আমি এইচডব্লিউ আগে থেকে লিখে দিচ্ছি, লিখে নিয়ে এসে দেখো। এটা আবার আমি করাবো, এটা আবার তোমার জন্য হোমওয়ার্ক রাখছি, এইটা আবার আমি করাবো, এটা 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 হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। সো এটা হচ্ছে আপাতত সেই প্ল্যানে আমরা আগাচ্ছি। টের পাইছো সবাই কি করবো আমরা? ওকে, তো চলো আমরা শুরু করে দেই। আর অবশ্যই পরিমাণগত রসায়নে সবাই ক্যালকুলেটর হাতে রাখবা, সে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, ভার্সিটি অ্যাসপিরেন্ট হও। কারণ এখানে আমি দুই টাইপের প্রশ্নই রাখছি। আবার ভার্সিটিতে যারা 14 সালের আগে পরীক্ষা দিছে সেরকম প্রশ্ন এখানে আছে, সেই প্রশ্নগুলো ক্যালকুলেটর নিয়েই করতে হয়। মোদ্দা কথা, আমরা এখানে প্র্যাকটিস করছি, এখানে আমরা কোনো জায়গার জন্য করছি না, না ইঞ্জিনিয়ারিং এর জন্য না ভার্সিটির জন্য। সবাই লিখে নাও, এসো কিছু বেসিক শিখে। আর আমরা যখন ক্লাসে প্রশ্ন সলভ করব, এমসিকিউ গুলো শুধু আমরা খাতায় তুলবো না, বাকি সবকিছু আমি খাতায় তুলবো, তোমাকে আমি তোলার সুযোগও দিব। আর 1 ঘন্টা ক্লাস হওয়ার পরে একটা ব্রেক হবে 10 মিনিটের। আমি জানি অনেকে নাস্তা না করে ক্লাসে জয়েন করছো, তো ওই 10 মিনিটের ব্রেকে নাস্তা পানি করে নিও বা চা কফি খেয়ে নিও। আর তারপরে হচ্ছে মোট 11টা পর্যন্ত আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। এসব কিছু বেসিক শিখিয়ে, সেই বেসিক শেখার মধ্যে আমাদের আয়তন নিয়ে জাস্ট 3টা লাইন বলবো, যে 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। কারো যদি বেসিক অনেক খারাপ থাকে টেনশন নিও না, আমি ওটা মাথায় নিয়েই পড়াচ্ছি। একেবারে বেসিক থেকে শুরু করব। 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। 1 সেমি কিউব, সেমি কিউবকে সংক্ষেপে সিসি বলে, আশা করি তোমরা জানো এটা। 1 সেমি কিউব সমান হচ্ছে 1 মিলিলিটার। ওকে, এই তিনটা সবাই জানো না? এই তিনটা কিন্তু তোমার পথে ঘাটে কাজে লাগবে, শুধু এই চ্যাপ্টারে না। তুমি যদি পরিবেশ রসায়ন পড়তে চাও কাজে লাগবে, তুমি গুণগত রসায়ন পড়তে চাও কাজে লাগবে, তুমি রাসায়নিক পরিবর্তন পড়তে চাও, সব জায়গায় দেখবে এই তিনটা কনভার্সন কাজে লাগে। বিশেষ করে ডেসিমিটার কিউব আর লিটার যে সমান, এটা অনেকেই জানে না, এটা যেন তোমাদের সাথে না হয়। তারপরে হচ্ছে আমরা একটু ঘনত্ব দেখব। ঘনত্ব হচ্ছে ডি।
ডেনসিটি। ঘনত্ব মানে কি? ডি সমান হতেছে ভর বাই আয়তন, তাই না? ডি সমান হচ্ছে ভর বাই আয়তন। ডাব্লিউ বাই ভি, কেউ বলে এম বাই ভি। এখন আমি এম দিচ্ছি না, কারণ কেমিস্ট্রিতে এম এর একটা আলাদা পরিচয় আছে। কেমিস্ট্রিতে এম দিয়ে আমরা মোলার ভর বা আণবিক ভর বোঝাই, এই জন্য ডাব্লিউ বাই ভি দিচ্ছি। আর ফিজিক্সে আবার ডি এর জায়গায় রো ব্যবহার করাটা সমস্যা না। সো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে অ্যাডমিশনে কিছু টিপস এন্ড ট্রিক লাগে। টিপস এন্ড ট্রিক হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব হচ্ছে ভর এবং আয়তনের মধ্যে সেতু বন্ধন করে। কি বলছি ভাইয়া? ভর এবং আয়তনের মধ্যে সেতু বন্ধন করে। সবাই খাতায় লিখে নাও যে ঘনত্ব থাকলে ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি। সবাই খাতাটা লিখে নিবা। ঘনত্ব দেওয়া থাকলে ভর জানলে আয়তন জানি। এইটা তোমাকে অনেক হেল্প করবে। এই নোট ওপেন করে ফেলছে কে? কি বলছি ভাইয়া? যখন কোনো অঙ্কে তুমি দেখবা ঘনত্ব দেওয়া আছে, যার ঘনত্ব দেওয়া আছে তুমি যদি তার ভর জানো তুমি তার আয়তন বের করতে পারবা, যদি আয়তন জানো ভর বের করতে পারবা। তাহলে ভর জানলে আয়তন জানি, এই ছোট্ট জিনিসটা তোমাকে বেশ হেল্প করবে। এবার ঘনত্বের ক্ষেত্রে কিছু কাহিনী আছে ঘনত্বের একক নিয়ে। যেমন হতেছে 1 গ্রাম পার ml, যে কথা 1 কেজি পার লিটার একই কথা। মনে রেখো, 1 গ্রাম পার লিটার যে কথা, 1 কেজি পার লিটার, গ্রাম পার মিলিলিটার যে কথা, কেজি পার লিটার সেই কথা। কিন্তু এর একটাও কিন্তু ঘনত্বের এসআই একক না। সবসময় কিন্তু পপুলার এককটা এসআই একক হয় না। যেমন আয়তনের পপুলার একক লিটার, মোস্ট পপুলার একক লিটার বা মিলিলিটার, কিন্তু আয়তনের এসআই একক কিন্তু ঘনমিটার। চাপের মোস্ট পপুলার একক হইতেছে এটিএম, বাট এসআই একক তো জানো তোমরা নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। সো পপুলার একক আর ব্যবহার কি বলে এসআই একক সবসময় সেম হয় না। সো এটাও এসআই একক না, এটাও এসআই একক না। আয়তনের এসআই একক হইতেছে এইটা, যে হইতেছে কেজি পার কিউবিক মিটার। এখন এটার সাথে ওইগুলো সম্পর্ক কি? এটার সাথে ওইগুলো সম্পর্ক হইতেছে এইটা, 1 গ্রাম পার মিলিলিটার সমান হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। মানে এটা ছোট একক, ছোট এককে মানটা বড় হয়। আরেকটা জিনিস মনে রাখবা, যে কোথাও যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে ওইটাকে আমরা ঘনত্ব ধরে কেমিস্ট্রিতে হিসাব করব। কি বলছি ভাইয়া? যদি কোথাও আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে কেমিস্ট্রি বইয়ে, সেই আপেক্ষিক গুরুত্বকে তুমি ঘনত্ব ধরবা। আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব সেম হয় না, কিন্তু কেমিস্ট্রিতে আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব। সো এইটুকু বেসিক দিয়ে আমরা ম্যাথ শুরু করি, তারপরে টুকটাক বেসিক যদি কোথাও সামনে আসে ওইটা ওই সময়ের জন্য আমরা শিখে নিব। মনে রাখবা 1 ঘনমিটার সমান 1000 লিটার, ডেসিমিটার কিউব যা লিটার তাই, সেমি কিউব বা সিসি যা মিলিলিটার তাই। ঘনত্ব দেওয়া থাকলে ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি। আর 1 গ্রাম পার ml সমান 1 কেজি পার লিটার সমান আপেক্ষিক গুরুত্বের যে মানটা দেওয়া থাকবে সেইটা। আর কেজি পার ঘনমিটার এটা ঘনত্বের এসআই একক। এবং হচ্ছে আচ্ছা বাষ্প ঘনত্ব আমাদের এমনিতে আসবে, এমনিতেই বাষ্প ঘনত্ব টপিকটা আসবে, ওটা আমরা তখন দেখব। সবাই খাতার উপরে লিখে নাও মোল। এই মোলের বানান কিন্তু এইটা, এটা তোমাদেরকে একটু শিখাই, অ্যাডমিশন এটা লাগে না তাও বলতেছি। কিছুদিন পরে তো ভাইয়া হবা, টিউশন করাতে যাবা। একটা হচ্ছে MOLE মোল, এটা হচ্ছে মোলের যে রাশিটা সেইটা। তুমি যখন মোলটাকে রাশি হিসাবে ব্যবহার করবা সেটা। আবার আরেকটা হতেছে শুধু MOL, ওইটা হচ্ছে মোলের একক। সো এককে থাকে না আর রাশিতে থাকে, এটা একটু জেনে নিও। টিউশন করাইতে গেলে স্টুডেন্টকে বললে স্টুডেন্ট একটু ইমপ্রেসড হবে আর কি। দেখবা তোমরা কিছুদিন পরে চান্স পাওয়ার মোটামুটি 1 মাসের মধ্যেই অনেকেই হচ্ছে বিভিন্ন কোচিংয়ে খাতা দেখবা, অথবা টিউশনে তো অনেকেই করাবা। আবার অনেকে হচ্ছে অনলাইনে পেজ খুলে ফেলবা, অনেকে গ্রুপ খুলবা, ইউটিউব চ্যানেল খুলবা, সেখানে তোমার সফলতার গল্প বলবা, যারা তোমার জুনিয়র আছে ওদেরকে উৎসাহ দিবা। মানে এটা হয় আর কি, জিনিসটা খুব ভালো। মোলের যে ডেফিনেশন এন দিয়ে প্রকাশ করা হয় যে পরিমাণ পদার্থে NAT মানে নাম্বার অফ অ্যাভোগাড্রোটি অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকে আমরা মোল বলি। ডেফিনেশনটা একটু লিখে নাও। যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকে আমরা মোল বলি। সো আমি এখানে জাস্ট 2টা লাইন লিখব। এই একাডেমিক ক্লাসে এই মোল নিয়ে, বিশেষ করে SSC লেভেলে মোল নিয়ে আমি মনে হয় 2টা ক্লাস নেই, জাস্ট এই লাইনটার উপরে। 1 মোল
কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট সমতুল্য 6.02 10⁻23 টি অণু। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান অ্যাভোগাড্রো সংখ্যক অণু, এটা আমরা সবাই জানি। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট হতেছে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। এখানে একটু লিখে রাখি এসটিপি তে, তাই না? একটু বলে রাখি এখানে, আরেকটা লাইন অ্যাড করে তারপরে এই কথাটা বলি। আবার ধরো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কত? ওই যে 6.02 10⁻23 টি অণু লিখলাম আমরা, আমাদের কোনো আপত্তি নাই। এখানে আমি লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটাও তো লেখা যায়। 100 গ্রাম কেন? কারণ নিরাণবিক ভর হচ্ছে 100। আচ্ছা কাঁচা বাচ্চারা, এখানে কি 22.4 লিটার ক্যালসিয়াম কার্বনেট লেখা যায়? দেখি তোমাদের আইডিয়া কি? গুড তৌফিক। কঠিন পদার্থের ক্ষেত্রে এটা হবে না। সুতরাং তুমি যখন ভর নিবা সবার জন্য কিন্তু নেওয়া যায়, কঠিন তরল বাষ্প কোনো সমস্যা নাই, সংখ্যাও সবার জন্য নেওয়া যায়, কিন্তু আয়তন নিতে গেলে শুধু গ্যাসের জন্য নিতে হবে। এই জিনিসটুকু মাথায় রেখো। এটাই অনলাইনে দেখি অনেক টিচাররা ভুলভাল পড়ায়। এটা ছিল এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান, সকল গ্যাসের। ক্যালসিয়াম কার্বনেট তো আসলে গ্যাস না, এই জন্য মনে রাখবা যে এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের জন্য আয়তন নেওয়া যাবে না। ভর নেওয়ার সময় এত চিন্তা ভাবনা নাই, ভর সবার জন্য নেওয়া যায়, এত ভাবারও দরকার নাই। সংখ্যা নেওয়ার সময় ভাবার দরকার নেই, একটু আয়তন নেওয়ার সময় একটু ভাবতে হবে। আয়তন নেওয়ার সময় কিছু কাহিনী আছে। এরপরে তোমাদেরকে একটা চেইন ফর্মুলা, হ্যাঁ ভাইরাল হয়েছিল দেখছিলাম, চেইন ফর্মুলা শেখাই দেই। এন সমান হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে এম। এই ফর্মুলা আমি কখন নিব? যখন আমার ভর নিয়ে হিসাব নিকাশ দরকার, তাই না? এবং অবশ্যই ডাব্লিউটা গ্রামে হবে, সবাই জানো। যদি আমার ভর নিয়ে হিসাব নিকাশ দরকার তাহলে ডাব্লিউ বাই এম। এন সমান হইতেছে এন বাই হচ্ছে এন এ, মানে যে কোনো সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। যদি কখনো সংখ্যা নিয়ে ডিল করতে বলে তখন আমরা এই ফর্মুলাটা নিব, এন বাই এন এ। এন সমান হইতেছে ভিএসটিপি বাই হইতেছে 22.4। যদি আমাদের কখনো এসটিপিতে আয়তন নিয়ে ডিল করতে বলে, মানে এসটিপিতে আয়তন বের করতে বলছে বা এসটিপিতে আয়তন দেওয়া আছে, তখন আমরা এই ফর্মুলা নিব। পিভি বাই হইতেছে আরটি। এই ফর্মুলার অরিজিন সবাই জানো, পিভি সমান এনআরটি, ওইখান থেকে আসছে। এটা হইতেছে র্যান্ডম শর্তে আয়তন, র্যান্ডম শর্তে আয়তন। আচ্ছা এটা একটু বুঝাই দিব, তুলতে থাকো। র্যান্ডম শর্তে আয়তন এটা আবার কি বুঝাইছেন ভাইয়া? র্যান্ডম শর্তে আয়তন এটা বুঝাইছি, এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার তুমি জানো, এসএটিপিতে মোলার আয়তন 24 লিটার তুমি জানো, 24.79। কিন্তু তোমাকে যদি বলে যে ভাই 20 না ধরো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, অথবা হচ্ছে 3 এটিএম চাপে আয়তন, এরকম যদি র্যান্ডম কোনো সংখ্যা বলে, তখন তো ওই মোলার আয়তনগুলো আমাদের মুখস্থ না, মুখস্থ থাকলে ওটা দিয়ে ভাগ করলেই হয়তো। তো যদি এরকম র্যান্ডম শর্তে বলে তখন আমরা পিভি বাই আরটি এই ফর্মুলাটা ইউজ করি। আরেকটা হইতেছে এসভি। এসভি হচ্ছে যখন আমাদের কি থাকে, ঘনমাত্রা থাকবে তখন। ওকে, অবশ্যই আয়তনটা লিটারে হবে। এই হচ্ছে মোলের ফর্মুলা। আরো দুইটা ফর্মুলা আছে, সেটা আমাদের এই চ্যাপ্টারে লাগে না, সেই দুইটা লাগে তড়িৎ রসায়নে। সেই দুটো আমি এখন দেখায় তোমাদের মাথা ভারী করতে চাই না, ওটা যখনের তখনই দেখা দেবো না। তাহলে মোলের এই ফর্মুলাগুলো আমি বিশ্বাস করি তোমরা এই বয়সে সবার মুখস্থ আছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবার চলো আমরা কিছু প্রবলেম সলভ করব। ডিউ 23-24 আসছিল, তার মানে এটা আমরা ক্যালকুলেটর ছাড়াই ট্রাই করব। এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ আছে, এটা আমাদের মোলের ইয়া না, এটা আমাদের পরিমাণগত রসায়নের স্টয়কিওমেট্রি। এটা একটু আমরা করি, রাজশাহী ইউনিভার্সিটি 22-23, ওইটা সামনে আসবে। এমসিকিউ খাতায় তুলব না আমরা। 250 ml 40 মিলিমোলার 40 মিলিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? তাহলে কাঁচা বাচ্চারা আমাকে বলো তো ভাইয়া, তোমাকে মিলিলিটার দেওয়া আছে এবং মিলিমোল দেওয়া আছে, কত গ্রাম দেওয়া আছে, তাহলে কার সাথে কার সম্পর্ক স্থাপন করতে হবে মোলের?
আমাদেরকে মিলিমোল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর ভর চাইছে। তাহলে আমি যদি বলি আমার দেখো তো ভাই এই ফর্মুলার এই W/m এর সাথে এই যে S এবং V এর সম্পর্ক স্থাপন করতে হবে না? এই বুঝতে পারি সবাই? W/m এর সাথে সম্পর্ক স্থাপন করব VS বা SV। তাহলে আমি যদি বলি যে SV সমান হচ্ছে W/m, এই রাবিতে কি ক্যালকুলেটর আছে? জানো তোমরা কেউ? জানো না? আচ্ছা, তাহলে এখানে এস এর মান দেওয়া আছে কত? এস এর মান হচ্ছে 40 মিলিমোলার। 40 মিলিমোলার মানে 40 ইন্টু 10⁻³ লিটার নিব, ওই মোল নিব। এরপরে 250 ml, 250 ml মানে হচ্ছে 0.25 লিটার। তারপরে গেল হচ্ছে W/m, W চাইছে, m এর মান হচ্ছে 106। ওরে বাবা, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে? এবং আমার কেন জানি মনে হচ্ছে এখানে আর ইউতে নাই ভাই, সি ইউতে আছে। কেন জানি মনে হইতেছে যে এখানে উত্তরটাকে সঠিক দেওয়া আছে। এইখানে একটাও তো অপশনের সাথে মিলবে না। কেন একটা অপশনের সাথে মিলবে না? কারণ হচ্ছে এইখানকার যে মানগুলো 40 10⁻³ আচ্ছা সমস্যা নাই, দেখি আমরা একটু করি। ক্যালকুলেটর ছাড়া তুমি কিভাবে করবা সেটা একটু দেখাইতেছি। এখানে যখন তুমি 40 লিখছো, আমি এখানে এভাবে লিখি 40 বাই হইতেছে এটা হচ্ছে 1000 ইন্টু 0.25 মানে হইতেছে 1/4 সমান হইতেছে W বাই হইতেছে 106। এভাবে কিন্তু লেখা যায়, দেখো। সো এভাবে যদি লিখি তাহলে আলটিমেটলি কি থাকে? এখানে 4 দিয়ে কাটলে এখানে থাকে হইতেছে 4 10 40। তুমি যদি এটা কাটো তাহলে এখানে থাকে হইতেছে 100। বুঝতে পারি কি? তাহলে W সমান হতেছে 106 বাই হচ্ছে 100। তাহলে 106 বাই 100 মানে কি একের আশেপাশে থাকে না? একের আশেপাশে থাকে মানে হতেছে আমাদের এ আনসার। এইটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশনের বিশ্বাস করে কোনো ম্যাজিক নাই। হ্যাঁ, লগারিদমের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা যায়, সেটা তোমাদের আমি শেখাবো আলাদা করে যখন পিএইচ এর হিসাব নিকাশ আসবে। বাট বাকি হ্যান্ড ক্যালকুলেশন হইতেছে, ইমাজিন করো যদি এমন থাকতো যে এখানে একটা ধরো এখানে অন্য একটা সংখ্যা থাকতো, আমি 106 রে 100 দিয়ে কেটে দিতাম, বা 106 রে কি 100 দিয়ে কাটা যায়? যায়, এমসিকিউতে করা যায়। কেটে দিতাম, দিয়ে আমার মতো করে হিসাবটা ক্যালিব্রেট করে নিতাম, তাই না? সো প্রথমে একটা ভালো প্রশ্ন আসলো, হ্যান্ড ক্যালকুলেশনটাও প্র্যাকটিস হয়ে গেল। তুমি শুধু এই ভরসাটুকু নিজের মধ্যে রাখবা, একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, ক্যালকুলেটর থাকলে তুমি পারতা, ক্যালকুলেটর নাই দেখে পারবা না, এটা হবে না। ওরা ডাটাগুলো এমনভাবেই দিবে, অপশনগুলো এমনভাবেই দিবে যেন উইদাউট ক্যালকুলেটর তুমি সলভ করতে পারো। আচ্ছা, এই প্রশ্নটা একটু লিখে নাও, অপশন তুলতে হবে না, এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন। এই এই সেম টাইপের প্রশ্ন বুয়েটে আসছে, ডিউতে আসছে, এক এক জায়গায় খালি এক এক রকমের নাম দেয়। প্রশ্ন তোলা হলে একটু ডান লিখবা, প্রশ্নটা তুলে নিবা, এটা অপশন তুলতে হবে না। আজকেও তো মনে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, আমাকে অনেকেই বলতেছিল ভাইয়া পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিতে যাব। প্র্যাকটিক্যাল পরীক্ষা তো ভুজুং ভুজুংই হচ্ছে, তাই না? মানে সিরিয়াসলি তো হওয়ার কথা না। না সেটাই, ফাও টাইম ওয়েস্টই হয়, এনডিসিও সিরিয়াসলি হয় না। ও শ্রেয়ার আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমিস্ট্রি। দেখবা তোমাদের খাতাটা দেখবেও না, যে কষ্ট করে খাতাটা লিখছো, এটা পেরেক নিয়ে হাতুড়ি দিয়ে খাতা হচ্ছে ফুটো করে দিবে। তো ওই ফুটো করে দেওয়ার পরে হইতেছে ইভেন ওই খাতার মধ্যে তুমি যদি কোনো কিছু নাও লিখো তাও হয়তো দেখবে না, খাতার উপরে হইতেছে ফুটো করে দিয়ে শেষ। একটা ভাইভা হয়তো নিলে নিল, না নিলে না নিলে না নিল। একটি ওয়েমার ফর্মে 60টি বৃত্ত ভরাট করতে গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম খরচ হয়। তাহলে 60টা বৃত্তের জন্য 10 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, মানে পেন্সিল দিয়ে ভরাট করছো। প্রতিটি বৃত্ত ভরাট করতে কতটি কার্বন পরমাণু লাগবে? তাহলে আমি ওএমআর শিটটা পেন্সিল দিয়ে ভরাট করছি, ভালো কথা। সেখানে 10 মিলিগ্রাম খরচ হয়েছে 60টার জন্য। তাহলে একটার জন্য খরচ হবে কত? একটার জন্য খরচ হবে হইতেছে 10 বাই হইতেছে 60। তাই একটু বলি 10 তো মিলিগ্রাম আমরা গ্রামে নেই, তাহলে 10 ইন্টু 10⁻³ গ্রামে নিলাম, বাই হইতেছে 60।
এইটা হইতেছে একটার জন্য যে পরিমাণ গ্রাফাইট খরচ হয় সেইটা। ওই এক্সপেরিমেন্ট করতে হয়েছে। বাবা, এটা তো হওয়ার কথা না। এখন বলছে প্রতিটি বৃত্ত ভরাট করতে, যেহেতু প্রতিটা বৃত্ত বলছে এই জন্য হইতেছে আমি এই যে 10কে 60 দিয়ে ভাগ করলাম, প্রতিটা বৃত্তের জন্য পাইলাম। এবার আমাকে বলছে কয়টি কার্বন পরমাণু লাগবে। আমাকে দেওয়া আছে ভর, বের করতে বলছে সংখ্যা। তাহলে ফর্মুলা কি ভাইয়া? ফর্মুলা হচ্ছে W বাই হচ্ছে M সমান N বাই Na। এটা ফর্মুলা না? আমাদের প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে, ওনারা আমাদের প্র্যাকটিক্যাল বুক ফেরত না দিয়ে ওনারা নিয়ে গেছে, পরে দেখি ওনারা সেল দিতেছে। না, ওটা তুমি তো আর পাবা না, ওটা ওনাদেরই নিয়ে যাওয়ারই কথা। আর ওনারা সেল দিবে সেটাও স্বাভাবিক, কারণ এত প্র্যাকটিক্যাল বই কলেজে কোথায় রাখবে। তাহলে W বাই M, এইটা হতেছে আমাদের এখন W এর মান। তাহলে 10 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 60, আর M এর মান হচ্ছে 12। কেন 12? কারণ এটা গ্রাফাইট বা কার্বন। আর N বাই হচ্ছে Na, এখানে আমাদের N বাই 6.02 10⁻23। তাহলে এখানে হচ্ছে 10 10⁻³ বাই হচ্ছে 10 না বাই 60 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 6.023 10⁻23, 8.36 10⁻18। এই হচ্ছে আনসার। কেমিস্ট্রি পড়ানো কেন সুবিধা, এই সেম প্রশ্ন বুয়েটে আসছে, এই সেম প্রশ্ন ডিউতে আসছে। খালি যদি বুয়েটে বাদ দিয়ে ডিউতে দেয় তাহলে এমনভাবে ভ্যালুগুলো দিয়ে দেয় যেন সেখানে হ্যান্ড ক্যালকুলেশন করা যায়। কেমিস্ট্রির সুবিধা হচ্ছে এইটা। আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখো সবাই। ভাইয়া এই কোয়েশ্চেন আমি এসএসসি কেমিস্ট্রিতে পড়াইছিলেন, কিছুই বুঝি নাই তখন, আজকে শিখলাম। ও আচ্ছা, ঠিক আছে, তখন কিছুই বুঝে নাই? আয় হায়, বলো নাই তো। হ্যাঁ, এটা আমি একাডেমিকেও করাই। কেমিস্ট্রি বইয়ের মধ্যে তোমরা লিখো, আমার কথা শোনো, কেমিস্ট্রি বইয়ের মধ্যে সব থেকে যে চ্যাপ্টার একাডেমিক কি বলে অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সব থেকে তফাৎ তৈরি হয় সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। বাট এই চ্যাপ্টারও ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে 95%ই সেম। অর্গানিক কেমিস্ট্রি তো হুবহু এক। অর্গানিক কেমিস্ট্রি, মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তিনটেই হুবহু সেম। ভাই যদি কোনো অণু থাকতো তাহলে পরমাণু বের করার সময় ওই নাম্বার দিয়ে গুণ করতে হবে না, অণু থাকলে ওই নাম্বার দিয়ে গুণ করতে হইতো। বাট কার্বন তো পরমাণুই, এই জন্য আমরা ওখানে কিছু করি না। ওই প্রশ্ন সামনে পাবা তুমি। এই প্রশ্নটা সলভ করানোর একটা উদ্দেশ্য আমার আছে, মানে একটা জিনিস শেখানোর জন্য এই প্রশ্নটা আমি সলভ করাচ্ছি। খুব ছোট্ট একটা বেসিক কনসেপ্ট এখানে দরকার, সেই বেসিক কনসেপ্টটা অনেকেই হচ্ছে ফিল করতে পারো না পরীক্ষার হলে যদি আসে। প্যারাসিটামলের আণবিক সংকেত হচ্ছে C8H9NO2, এটা হচ্ছে প্যারাসিটামলের আণবিক সংকেত। এবং একজন রোগী 400 মিলিগ্রাম প্যারাসিটামল গ্রহণ করে, 400 mg গ্রহণ করে, তিনি প্রতিদিন কত মোল নাইট্রোজেন গ্রহণ করে? এখন C8H9 এবং NO2, দেখো তো ভাইয়া, এই যে সংকেতটা আমি লিখছি, এই সংকেতে নাইট্রোজেন কয়টা আছে? একটা আছে না? অণুতে নাইট্রোজেন পরমাণু একটা, অণুতে নাইট্রোজেন পরমাণু একটা, এটার অর্থ হচ্ছে যে প্যারাসিটামলের মোল সংখ্যা যা, নাইট্রোজেনের মোল সংখ্যা তাই। সবাই কি এই কথাটা বুঝতে পারি? আবারও বলি, যেহেতু এই সংকেতে নাইট্রোজেনের সংখ্যা একটা, মানে অণুতে পরমাণু যা ওই মোল সংখ্যার মধ্যে সেই পরমাণুর মোল সংখ্যা তত। এখন যেহেতু এই সংকেতে নাইট্রোজেন একটা আছে, তার মানে এখানে যেটাই প্যারাসিটামলের মোল সংখ্যা সেটাই নাইট্রোজেনের মোল সংখ্যা। এই কনসেপ্টটা কিন্তু তোমার দরকার। তাহলে আমি বলতে পারি যে N অফ প্যারাসিটামল, PARACETAMOL, N অফ প্যারাসিটামল সমান হতেছে N অফ নাইট্রোজেন।
এই কনসেপ্টটুকু শেখানোর জন্যই তোমাকে আসলে ম্যাথটা দেওয়া হয়েছে। তাহলে আমি যদি ভাই কোশ্চেনে তো N2 বললে ভাগ করতে হতো না, প্যারাসিটামলের মধ্যে কখনো N2 থাকবে না সাদ আহমেদ, কারণ অণুর মধ্যে সবসময় পরমাণু থাকে। সো প্যারাসিটামলের মধ্যে কখনো N2 এটা থাকা সম্ভব না, বুঝতে পারছো? ওই ম্যাথটা যদি কেউ দিয়ে থাকে তাহলে তার কেমিস্ট্রি নলেজে ঝামেলা আছে। প্যারাসিটামলের মধ্যে নাইট্রোজেন পরমাণুই থাকবে, অণুর মধ্যে পরমাণু থাকে, অণুর মধ্যে তার একটা অণু থাকে না, তাই না? তাহলে আমি যদি হইতেছে N বের করি, আমি বের করবো হচ্ছে প্যারাসিটামলের মোল সংখ্যা। সো প্যারাসিটামলের মোল সংখ্যা বের করলে নাইট্রোজেনের মোল সংখ্যা বের হয়ে যাবে। W সমান 400, 400 মানে 0.4। আরে বাবা, এটা কত? 8 12 96 না? 8 12 96, যোগ হচ্ছে 9, যোগ হচ্ছে 14, আর যোগ হচ্ছে 32, 151। এই হচ্ছে আমাদের আনসার। ভাই যদি কত মোল অক্সিজেন আছে জিজ্ঞেস করতো, হ্যাঁ এই যদি আমি অক্সিজেনের মোল সংখ্যা বের করতাম, ধরো যে N অফ অক্সিজেন, এটা বের করব, ভালো প্রশ্ন করছে, এটা আমি এমনি করাইতাম। সো N অফ অক্সিজেন যদি বের করতে চাই তাহলে কি হইতো, এখানে হইতেছে 0.4 বাই হইতেছে 151। এই বলো কি দিয়ে গুণ করতাম, বলো বলো। 2 দিয়ে গুণ করতাম, ইয়েস, কারণ অক্সিজেন এখানে কয়টা আছে? 2টা আছে। এটা হচ্ছে আমাদের অক্সিজেনের মোল সংখ্যা। কারণ এখানে অক্সিজেন 2টা আছে, সংকেতে অক্সিজেন 2টা আছে, মানে হইতেছে আমি এর মোল সংখ্যা অক্সিজেনের মোল সংখ্যার থেকে অর্ধেক, মানে অক্সিজেনের মোল সংখ্যা ডাবল হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? এরপরে হচ্ছে না, এটা আমাদের এই টপিকের না, এটা আমাদের বিক্রিয়া আছে এখানে। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ওই যেগুলো আমি বাদ দিচ্ছি ওগুলো পরে করাবো। তারপর হচ্ছে এটা একটু লিখে নাও, কুয়েটে আসছিল 18-19 সালে, লিখে দেন, আমরা সলভ করি আর কি। পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় 150 মিলিগ্রাম ওজন হারায়, প্রতি ঘন্টায় 150 মিলিগ্রাম ওজন হারায়। 150 মিলিগ্রাম মানে খুবই কম, সো এটা আসলে যে বাষ্প হয়ে উড়ে যায়, শত বাষ্পীভবন, এটা বোধহয় তোমরা নাম শুনছো। প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়? তাহলে প্রতি সেকেন্ডে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়? আচ্ছা, এই যে 150 মিলিগ্রাম ওজন হারায়, 150 মিলিগ্রাম কি অণু বের হয় না পরমাণু বের হয়, কি মনে হয় তোমার? পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় 150 মিলিগ্রাম ওজন হারায়, এই 150 মিলিগ্রাম কি হারায়, অণু না পরমাণু? চিন্তা করো তো দেখি। অণুই তো হারাবে, হ্যাঁ। পানি তো আর হাইড্রোজেন আলাদা হয়ে যায় না, পানিতে আর অক্সিজেন আলাদা হয়ে যায় না, পানি পানি হিসেবেই বাষ্পীভূত হয়ে যায়। সো এটা অণু বলছে, আমাকে চাইছো হচ্ছে অণু। এখন 1 ঘন্টায় সে 150 মিলিগ্রাম হারায় প্রতি সেকেন্ড। এখন 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমি যদি প্রতি সেকেন্ডের হিসাব নিকাশ করি এবং আমাকে বলছে যে কতটি জলীয় বাষ্পের অণু হারাবে, তাহলে ফর্মুলা হচ্ছে ভর আর ফর্মুলা হচ্ছে সংখ্যা, এই তো। ভর এবং সংখ্যা এই দুটো নিয়ে আমাকে ডিল করতে বলছে। এখন ভর নিতে হবে কি, প্রতি সেকেন্ডের জন্য ভর নিব। তাহলে প্রতি সেকেন্ডের জন্য যদি ভর নেই, এটা ক্যালকুলেটরে একবারও বসানো যায়, বাট তারপর একটু করে দেখাচ্ছি। ডাব্লিউ কত? 150 মিলিগ্রাম মানে 0.15। এই মিলিগ্রামকে আমি গ্রামে বানাইলাম, ভালো কথা। কিন্তু এটা তো ভাই 1 ঘন্টার জন্য, আমাকে সেকেন্ডের জন্য বানাইতে বলছে। ডাব্লুকে 60 দিয়ে ভাগ করবো, না 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 60 দিয়ে ভাগ করবো না, 3600 দিয়ে ভাগ করবো। দেখছো সমস্যাতে পড়ে গেছে অলরেডি। 60 দিয়ে ভাগ করলে তো তৌহিদ এটা ইসে হয়ে যায়, মিনিট হয়ে যায়। আমাকে তো বের করতে বলছে সেকেন্ডে, 3600 দিয়ে ভাগ করব। আর এম কত? এম হচ্ছে পানি মানে 18, সমান হচ্ছে এন বাই এন এ, এন বাই হতেছে 6.02 10 টু দি পাওয়ার 23। তাহলে কি ডি আনসার আসে? কুয়েটের প্রশ্নের কোনো তালগোল নাই, কুয়েটে একই প্রশ্ন কোনোবার অপশন দেয় 5টা। আবার কুয়েটে গত বছর রিটার্ন হয়েছিল জানো তোমরা? এর আগের বছরগুলোতে রিটেন প্রশ্ন এমসিকিউতে আসতো, একেবারে হুবহু রিটেন প্রশ্নটা এমসিকিউতে তুলে দিত, কয়েকটা অপশন বানাই দিত। আর গত বছর দেখি আবার কুয়েটে রিটেন আসছে, এইবার কি দিবে আল্লাহ জানে। আচ্ছা, 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা তো বুঝতেই পারো, ডিউতে আসা প্রশ্ন। তখন আবার ডিউতে ক্যালকুলেটর ছিল, ওই যে 12-13 সালে আর কি, এটা ক্যালকুলেটর দিয়ে করবা, পারবা তোমরা এটা। তারপর হচ্ছে 18 গ্রাম গ্লুকোজ অণুতে
কতটি কার্বন পরমাণু আছে। আবার অ্যাডমিশনে দেখো কি পরিমাণ তালগোল। সিকেরুয়েট একটা সময় কিন্তু একসাথে হইতো, এখন আবার একসাথে হয় না। জিএসটিতে আবার কোনো একবার সময় হতেছে এই রাজশাহী ইউনিভার্সিটি জিএসটির মধ্যে ছিল, এখন আবার বের হয়ে গেছে। মানে আসলে কোনবার যে কি হয়, তোমাদের নিয়ে এত পরিমাণ এক্সপেরিমেন্ট চলে, এত পরিমাণ চলে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। সিকিউরিটি যে হয়েছিল তোমাদের কাছে কি মনে হয়, এটা কি ভালো না খারাপ? মানে একসাথে যে পরীক্ষাটা হইতো, এটা কি হইতো, ভালো না খারাপ? তোমাদের ধারণা কি বলো তো? এটা একটা স্টুডেন্টের, এটা যদি প্রপারলি ম্যানেজ করা যেত, একটা স্টুডেন্টের জন্য ভালো হইতো, সত্যি কথা ভালো হইতো। কারণ তোমার ওই 3টা শহরে যাওয়া লাগতেছে না, একটা পরীক্ষা দিচ্ছ, টাকা খরচ কম হচ্ছে, যাতায়াতে হ্যাসেল কম হচ্ছে। আর কিন্তু হয় কি, ওই যে সিট ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারে না, তারপর হতেছে সেন্টার ম্যানেজমেন্ট ঠিকমতো হয় না। মানে হয় এ ওর উপর দায়িত্ব দেয়, ও ওর উপরে দায়িত্ব দেয়, তারপর হচ্ছে ইগো প্রবলেম থাকে, সেই জন্য আলাদা হয়েই গেল। বাট একসাথে হইলে ভালো হইতো। 3টা এক্সাম দেওয়া যায়, এখন একটা খারাপ হলো। শোনো নীরব, ওইটা তো রিস্ক জীবনে সব ক্ষেত্রেই থাকে। নীরবের পয়েন্ট আমি বুঝতে পারছি। নীরব বলতেছে যে ভাইয়া, একবারে যদি হয়ে যায় তাহলে কোনো কারণে ওই পরীক্ষাটা খারাপ হইলেই হইতেছে খারাপ, শেষ। কিন্তু হইতেছে যদি 3টা পরীক্ষা আলাদা আলাদা হয়, একটা পরীক্ষা খারাপ হইলো, পরেরটা ভালো করার সুযোগ থাকে। হ্যাঁ ঠিক আছে, এই দিক দিয়ে ভালো, তবে অনেক হ্যাসেল হয় 3টা আলাদা আলাদা শহরে আর কি। 18 গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু আছে, এটা শেখানো আমার উদ্দেশ্য আছে। এটা হচ্ছে আমার গ্লুকোজ C6H12O6। ওকে, এখন 18 গ্রাম দেওয়া আছে, আর কতটি চাইছে, মানে ভর এবং সংখ্যা। তাহলে ভর সংখ্যা হইলে W/M সমান হচ্ছে N/N, এটা আমাদের ফর্মুলা। তাহলে W/M, W হইতেছে 18, M হচ্ছে 180, তাই না? সমান হইতেছে N বাই হইতেছে N, 6.02 10⁻23। এখন N সমান কত দাঁড়ায়? এখানে N এর একটা মান বের হবে, N এর মানটা বের হবে, সিকিউরিটি তো ক্যালকুলেটর আছে। তাহলে হচ্ছে যদি এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়, ইজি ক্যালকুলেশন, 6.023 10⁻23। তাহলে আমার N সমান দাঁড়ায় হইতেছে 6.02 10⁻22। এখন বলো তো ভাই, এই যে উত্তরটা বের হয়েছে দেখো, এটা কোন একটা অপশনের সাথে মিলবে হয়তো। 6.02 10⁻22 না, সিকিউরিটি আসলে স্টুডেন্টদের উপর দয়া করছিল। কেন দয়া করছিল? কারণ এইটাও যদি কোনো অপশনের সাথে মিলতো, অনেক স্টুডেন্ট এটা বের করে একটা অপশন দাগায় আসতো আর কি। সো ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু অণুর সংখ্যা বের হয়েছে, মনে রেখো, এটা কিন্তু অণু বের হয়েছে, অণু, পরমাণু না। তোমাকে প্রশ্নে কি চাইছে খেয়াল করো, প্রশ্নে চাইছে কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা মানে এটাকে আরেকটা 6 দিয়ে গুণ করতে হবে। সো কার্বন পরমাণু, তাহলে ওই যে 6 ইন্টু হচ্ছে N হবে। এইটুকু একটু মাথায় রেখো, কারণ কি, তোমাকে বলছিলাম সংকেতে যতগুলো মৌল থাকবে বা পরমাণু থাকবে, আমি যদি অণুতে পরমাণুর সংখ্যা বের করতে বলি, সেটা দিয়ে গুণ করতে হবে। সো গুণন হচ্ছে 6, 3.61 10⁻23, এ হচ্ছে আনসার। এসটিপিতে কোন গ্যাসের 1 লিটার কত মোল গ্যাস থাকে? এসটিপিতে কোন গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে? ধুর, এই প্রশ্ন আমি কেন করা দিচ্ছি? এটা ভালো প্রশ্ন। ও আচ্ছা, তুমি কি দেখাতে গেছিলা, 22.4 দেখাইতে গেছিলা? না না না, আচ্ছা এটা একটু দেখি। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? আমি তোমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিই। ডিউ প্রশ্নগুলো ইদানিং আমার খুবই পছন্দ হয়, খুবই পছন্দ। আমি পড়ছি দেখে তা না, ডিউ প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং হয়। মানে এসটিপিতে কোন গ্যাসটার 1 গ্রাম সব থেকে বেশি আয়তন দখল করবে? এখানে কিন্তু ভাই ওই গুজামিল ম্যাথ করতে পারলে হবে না, এখানে তোমাকে আসলে ক্লিয়ার কনসেপ্ট দরকার। ক্লিয়ার কনসেপ্ট তুমি যদি জানো, তাহলে তুমি এই ম্যাথ সলভ করতে পারবা। আচ্ছা আমরা একটু দেখি, আমরা জানি যে হতেছে আণবিক ভর হইলে 22.4 লিটার আয়তন দখল করে, তাই না? মোলার ভর হইলে 22.4 লিটার আয়তন দখল করে। এখন 22.4 লিটার দখল করে নাইট্রোজেনের 28 গ্রাম, ওকে, অক্সিজেনের 32 গ্রাম,
হাইড্রোজেনের 2 গ্রাম। আর আর্গনের ক্ষেত্রে হিলিয়াম নিয়ন আর্গন, এই আর্গন জানি কত, হিলিয়াম নিয়ন আর্গন, ধরো আমার কাছে পর্যায় সারণী আছে, ভুলে গেছি, 40, হ্যাঁ 40। আর্গনের ক্ষেত্রে হচ্ছে 40। এখন সবারই আয়তন 22.4 লিটার, কিন্তু হাইড্রোজেনের ভর কম। সবার আয়তন 22.4, বাট হাইড্রোজেনের ভর এখানে হচ্ছে কম। তাহলে হাইড্রোজেন কি অল্প ভরে বেশি আয়তন দখল করে, অল্প ভরে বেশি আয়তন দখল করে। তাহলে সবার যদি 1 গ্রাম নাও, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সব থেকে বেশি আয়তন দখল করবে। প্রশ্নটা খুবই সুন্দর। আর এই প্রশ্নগুলো তোমার কাছে এখন ইজি মনে হইতেছে, বাট এক্সাম হলে কিন্তু সব প্রশ্নই কঠিন লাগে। তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যা পাইতা, ওই পরীক্ষাটাই তুমি যদি বাসায় দিতা, প্রেশার ফ্রি ভাবে দিতা, তুমি ওর থেকে 10 নম্বর বেশি পাইতা। হাসান, তখন তুমি হচ্ছে লাইভ ক্লাস নাও করতে পারো, স্লাইড নোটটা দেখে নিতে পারো। ডিউতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে টিপস দিন, আসবে আসবে, কত কিছু সামনে আসবে। এরপর দেখো এটাও সলভ করো, এটাও ডিউতে আসা প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন। এটাও বুঝতে পারছো যে 1 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটমস, একই প্রশ্ন আসলে, ওই 2বার হয়ে গেছে, 18, 19। ও আচ্ছা, দুই প্রশ্ন ব্যাংকে হয়তো 2 রকম ভাবে লেখা ছিল, তোলার সময় যে তুলছে 2 রকম ভাবেই একই জিনিস তুলছে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এই বুঝতে পারো অ্যামোনিয়াতে মোট পরমাণুর সংখ্যা, তাহলে মোট অণুর সংখ্যা বের করে কি দিয়ে গুণ করতে হবে বলো তো? অণুর সংখ্যা বের করে 4 দিয়ে গুণ করবো না? পারবা এটা তোমরা? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, তারপর হতেছে এটা লিখে নাও, মানে এটা একটু সলভ করবো। এই হোমওয়ার্ক গুলো কিন্তু আমি আন্দাজে গুন্দাজে দিই নাই, অনেক বাছাই বাছাই করে তারপরে এখানে নিয়ে আসছি যে এটা পারলে ওটা তোমরা পারবা। খুলনা ইউনিভার্সিটিতে আসছে, একজন লোক প্রতিবার নিঃশ্বাসে এত মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। এখানে বাংলার ব্যাকরণগত ভুল, এখন বলো তো ব্যাকরণগত ভুল কোথায় আছে? এই প্রথম সেন্টেন্সে একটা ব্যাকরণগত ভুল আছে। নিঃশ্বাস কোনটা? হ্যাঁ নিঃশ্বাস, একটা হচ্ছে ইনহেল আর একটা হচ্ছে এক্সহেল। ইনহেল মানে যেটা আমরা নেই, প্রশ্বাস, এখানে প্রশ্বাস বলা উচিত ছিল। তো যাই হোক, একজন লোক হচ্ছে, হ্যাঁ একজন লোক একবার প্রশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ভালো কথা। সো বাতাসে নর্মালি 21% আমরা জানি, ওরা 20% দিছে, ওরা 20% দিছে ক্যালকুলেশন সহজ করার জন্য আর কি। 20% অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে? ঠিক আছে, তাহলে বাতাসের মধ্যে 20% অক্সিজেন আছে। সো একবারের ক্ষেত্রে সে 20 মিলিগ্রাম বাতাস গ্রহণ, 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। যদি বাতাসে এত পার্সেন্ট অক্সিজেন ধারণ করে, তাহলে একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে? তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে বাতাস, আমরা ক্যালকুলেটর ছাড়া করব, সেখান থেকে আমাদের বের করতে হবে অক্সিজেন। এখন ভাইয়া 200 এর 20% কত বলো তো? 100 এর 20% কত? 20। 200 এর 20% কত? 40। তাহলে 40 মিলিগ্রাম সে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে। 40 মিলিগ্রামকে আমরা গ্রাম বানাই 0.4। এম কত? এম হচ্ছে 32। দেখো তোমাকে বের করতে বলছে সংখ্যা, সংখ্যা মানে হইতেছে এন বাই হইতেছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.02 10^23। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আর কি। ওকে ভাইয়া, একজন লোক 200 মিলিগ্রাম, ও এখানে তো একটা ভুল হয়েছে, 40 হবে না, 0.04 হবে আর কি, 0.04। হ্যাঁ হ্যাঁ 0.04। আচ্ছা এইবার তুমি যদি এখানে 40-এর জায়গায়, ধরো তুমি 40-এর জায়গায় যদি এখানে 4 লিখো, 4 লিখো মানে হইতেছে এখানে আমি 40-এর জায়গায় 4 লিখলাম, তখন 10^23-এর জায়গায় 10 কত হয়ে যাবে? 21 হয়ে যাবে, এই বুঝো। তারপরে হইতেছে এখানে কত হবে? 4×8 32। তাহলে উপরে তোমার থাকে হইতেছে 6.02 10^21 ডিভাইডেড বাই হইতেছে 8, মানে ওর হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এখন ওর যদি 8 ভাগের 1 ভাগ আমি করি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? এই যে পয়েন্টটা, এখান থেকে আমি এক অঙ্ক হইতেছে ডানে সরাই, পয়েন্টটা 1 অঙ্ক ডানে সরাই। সো ডানে যদি সরাই তাহলে আসলে কি থাকে? 60.2 ইন্টু 10^20 থাকে, তাই না? এবার তুমি 60কে হইতেছে মানে 8কে 8 দিয়ে ভাগ করো,
তাহলে কত থাকে 7 8 56, মানে 7 পয়েন্ট কিছু একটা থাকবে, 10 টু দি পাওয়ার কত থাকে 21 থাকে, 21 তো না 10.20 থাকে। এই বুঝতে পারছো, 7 পয়েন্ট কিছু একটা আসবে। কেন? কারণ হচ্ছে 7 8 56, আমি এখানে 60 নিচ্ছি, আর 10 টু দি পাওয়ার 20, 10 টু দি পাওয়ার 20 জায়গায় হচ্ছে থেকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের অপশন উত্তর থাকে কোনটা? এটা হচ্ছে আনসার বি। এই বুঝতে পারছি হ্যান্ড ক্যালকুলেশন জিনিসটা কিভাবে করতে হয়। এইটা প্র্যাকটিস করতে করতে তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, তুমি এমনিতে অটোমেটিক্যালি বুঝে যাবা যে কিভাবে করতে হয়। তারপর হতেছে 1 ফোঁটা পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? পানির আয়তন এত, ঘনত্ব এত, আণবিক ভর এত, অ্যাভোগাড্রো সংখ্যা এত। এটা ভালো প্রশ্ন। 1 ফোঁটা পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? 1 ফোঁটা পানির আয়তন দেওয়া আছে এত, ঘনত্ব দেওয়া আছে এত। আচ্ছা একটু বলে দেই এই প্রশ্নটা কেন আমি নিচ্ছি, এই প্রশ্নটা আমার ভালো লাগছে কেন। প্রথম কথা, এই যে পানির আয়তন দেওয়া আছে এত, তুমি কি এই আয়তন মোল সংখ্যা বের করার জন্য জায়েজ নাকি না জায়েজ বলো তো? পানির যে আয়তনটা দেওয়া আছে 0.05 সেমি কিউব, এইটা কি মোল সংখ্যার যে আয়তন সেটাকে নেওয়া জায়েজ কিনা আমাকে এটা বলো। ঘনমিটারে নিতে হবে না, ঘনমিটার নিলেও এটা জায়েজ হবে না। লিটারে নিতে হবে তৌফিক, না। আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের আনসার কেউ দিতেছে না। মানে একটু বলে দেখি, তোমার কাছে মনে হতে পারে বুঝি নাই, আচ্ছা বুঝো নাই। 1 ফোঁটা পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা চাইছে, পানির সেই 1 ফোঁটা পানির আয়তন দেওয়া আছে, বুঝছো? 1 ফোঁটা পানির আয়তন দেওয়া আছে, তার মানে তুমি বলতে পারো যে হতিস ভাই আমি v/22.4 নিব আর n/n এ নিব, এই v এর জায়গায় এই আয়তনটা বসাবো। এখন বলো এই ফর্মুলা কি এটার জন্য জায়েজ আছে কিনা? খবরদার, সারাসার হারাম, সারাসার হারাম। আর নিলাম আমি সেমি কিউবকে লিটারে করে নিলাম, তাও তো তুমি এখানে নিতে পারবা না। একজন বলছে এসটিপি বলে নাই, এসটিপি না বললে এসটিপি ধরে নেওয়া যায়, সেটা ইস্যু না। ইস্যু হইতেছে বাবা 1 ফোঁটা পানি তরল, তরলের ক্ষেত্রে গ্যাসের হিসাব নেওয়া যাবে না। এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় শুধু কার জন্য? গ্যাসের জন্য। বুঝতে পারছো? আমি এটাই তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে হইতেছে এই যে অনেকে করবে কি এই ভিটা দিয়ে ঠাস করে 22.4 দিয়ে ভাগ করবে, তারপরে n/n এ বসাবে। হ্যাঁ, এরপরে তুমি পরমাণু সংখ্যা বের করতে 3 দিয়ে গুণমুন করো, অত তো নর্মাল জিনিস। বাট এই আয়তনটা ফর্মুলায় ব্যবহার করার জন্য হারাম এখনো। কারণ কি? এই ফর্মুলা গ্যাসের জন্য, 1 ফোঁটা পানিতে 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি তো তরল। আসলে তাহলে কি হয়েছে, তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথা শিখাই দিয়েছিলাম যে যদি ঘনত্ব দেওয়া থাকে, ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি, তাহলে এই পানির আয়তন জানো, এই পানির ভরও তুমি জানো, জানো না? এবং ঘনত্ব এক না, এক মানে কি যেটাই ভর সেটাই আয়তন। তাহলে এই যে 0.05, এগুলো স্মার্টনেস। দেখো স্মার্টনেস কি? স্মার্টনেস হতেছে যে প্রথমত হ্যাঁ তুমি জানলা ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি, তারপর তুমি দেখলা ঘনত্ব এক, ঘনত্ব এক মানে কি যাহাই ভর তাহাই আয়তন, তাহলে তোমার কষ্ট করে করতেও হচ্ছে না। এইগুলো দেখে অনেক স্টুডেন্ট ভয় পাবে যে এত বড় কথা লিখে দিচ্ছে, কি না কি এখানে লিখে আছে না জানি ভাই, কি কঠিন কিছু হবে। তাহলে পানির আয়তন এটা, পানির ভরও এটা, 0.05 ভর। এম হচ্ছে কত? 18 সমান সংখ্যা বের করি, n বাই হইতেছে na, 6.02 10 টু দি পাওয়ার 23 ইন্টু 3। একবারে করলে তো মাইন্ড করবা না, তাই না? এই যে 3 দিয়ে কেন গুণ করছি বুঝতে পারছো? ও 3 দিয়ে তো ওইখানে গুণ হবে না, 3 দিয়ে গুণ হবে হইতেছে এইখানে। একবারে পরমাণু সংখ্যা বের করতেছি, তাহলে একবারে যদি পরমাণু সংখ্যা বের করি তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় দেখো, এই 3 দিয়ে এই 18 রে কাটে আর কি, 3 6 18। ও না, 3 দিয়ে 18 কাটে না, কি করতেছি, সকালে নাস্তা করে নেই, ক্ষুধা লাগছে। এই 3 দিয়ে 18 কাটা যায় না আর কি। এখানে 3 দিয়ে কাটা যায় হইতেছে এইটা, যে 3 দুগুণা 2 পয়েন্ট, আচ্ছা কাটাকাটি পরে করবো না, আগে এদিকে আসি আমরা। আমরা এই যে 0.05 কে আমরা এখানে 5 বানাবো, 5 বানালাম। 5 বানালে মানে 10 টু দি পাওয়ার 23 এর জায়গায় 10 টু দি পাওয়ার 21 হইলো, তাই না? 20, এখানে ক্যালকুলেটর আছে, তাও ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, সমস্যা নাই। আর এই অপশনগুলো আসলে ভুল অপশন দেওয়া আছে যতদূর মনে পড়ে, কারণ এগুলো আগের ম্যাথের অপশন। ওই যে বলে দিই যে এই অপশনটা এই অপশনের সাথে মিলে গেছে, হয়েছে কি এই এবিসিডি তে কপি করে
কপি করার পরে হইতেছে তোমার কি বলে হচ্ছে যে চেঞ্জ করে, তো চেঞ্জ হয়তো করে নাই মনে হচ্ছে আর কি। তারপরে হইতেছে আমরা এখানে কাটলাম 5 18 দিয়ে কাটলাম কত, ধরো 3 দিয়ে কাটলাম। এখন বলতে পারো যে ভাই 3 দিয়ে, হ্যাঁ অ্যান্সার মিলবে না, অ্যান্সার মিলবে না। 3 দিয়ে কেন কাটছেন, কারণ 3 6 18 হইতো, বাট 5 দিয়ে কেন কাটছেন, কাটছি কাছাকাছি তো আনসার হবে কিছু একটা। সো আলটিমেটলি থাকে হইতেছে n সমান, উপরে থাকে হচ্ছে 6.02 10⁻21 আর নিচে থাকে হইতেছে 3 6 18। ওকে, তাহলে আলটিমেটলি থাকে 60 ইন্টু 10⁻20 বাই হচ্ছে 18। 18 মানে হইতেছে 18 দুগুণা 36, 3 18 কত, অ্যাভোগাড্রো চেঞ্জ করেন কোয়েশ্চেনে, ও দেওয়া আছে কোয়েশ্চেনে অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে। ও আচ্ছা, কোয়েশ্চেনে অ্যাভোগাড্রো দেওয়া আছে, হ্যাঁ 6, সমস্যা না, আমরা 60 তো নিলামই। 18 দুগুণা 36, 36 3 18 মানে 3 ইন্টু 10⁻20, এরকম কোন একটা আনসার হইতেছে আসতো। তো ওটা আসলে অপশনে নাই, বাট অপশনে থাকলে তুমি এভাবে করতা। %, W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পানির মোল ভগ্নাংশ কত? আচ্ছা, এই প্রশ্নটা তুলে নাও, অপশন তুলতে হবে না, প্রশ্নটা তুলবা, সাস্টে আসা প্রশ্ন। এই যে সাস্ট একটা সময় জিএসটি প্রশ্ন, প্রথমবার যখন জিএসটি পরীক্ষাটা হইলো প্রথমবার, তোমরা তো আসলে তখন অনেক কাঁচা বাচ্চা, তোমাদের ওগুলো মনে নাই, বাট প্রথমবার যখন জিএসটি পরীক্ষাটা হইলো, পরীক্ষা দায়িত্ব ছিল সাস্টের। যদি কারো বড় ভাই আপু দিয়ে থাকে তাহলে তারা হয়তো গল্প শুনবা। সাস্টের হাতে দায়িত্ব দিল প্রশ্ন করার, এমন কঠিন প্রশ্ন করলো, এমন কঠিন প্রশ্ন যে 100-র মধ্যে যারা হচ্ছে পাশ মনে হয় কততে ছিল 40, পাশ করা নিয়ে টানাটানি পড়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। এরপরে এবার আবার জিএসটি প্রশ্ন ইজি করলো। সো এই যে এক একটা আসলে এক একবার এক এক ঘটনা ঘটে, ইগো প্রবলেমের জন্য এটা ঘটে ওটা ঘটে, তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে যায়। 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পানির মোল ভগ্নাংশ কত? আচ্ছা, মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে হইতেছে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, তাই না? নিজ মোল বাই হইতেছে মোট মোল, এটা হইতেছে মোল ভগ্নাংশ। এখন 10% W/W মানে ভরের মধ্যে ভর, তাহলে আমি বলতে পারি 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পানির মোল ভগ্নাংশ কত? সো 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পানির মোল ভগ্নাংশ কত? তাহলে পানির মোল ভগ্নাংশ বলতে আসলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম ভাইয়া? 10 গ্রাম। এখানে পানি কত? 90 গ্রাম। 100, যেটা 100 কিন্তু দ্রবণের ভর, তাহলে পানি এখানে 90 গ্রাম। তাহলে যদি একবারে করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা, সাস্টে ক্যালকুলেটর আছে, আমি যদি পানির মোল ভগ্নাংশ বের করতে চাই তাহলে উপরে পানির মোল সংখ্যা নিতে হবে। পানির মোল ভগ্নাংশ বের করতে গেলে উপরে পানির মোল সংখ্যা নিতে হবে। পানির ভর কত? 90। ভরে মোল বের করতে গেলে 18 দিয়ে ভাগ করতে হয়, তাই না? 90/18। আর নিচে তো মোট মোল সংখ্যা, তাহলে পানিরটাও হবে, আবার ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হবে 10/40। এটা হাতে করা যায়। 5 18 90, এখানে এ হচ্ছে আনসার আসে। হাতে করা টাফ হয়ে যাবে ভাই, অপশনগুলো খুবই কাছাকাছি দেওয়া আছে, এত কাছাকাছি অপশনে আবার হাতে করা যায় না। এই বুঝতে পারছি কাঁচা বাচ্চারা? ওপরে আমি পানির মোল সংখ্যা নিছি, নিচে মোট মোল সংখ্যা নিছি। মোট মোল সংখ্যা মানে পানিরও মোল সংখ্যা নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডেরও মোল সংখ্যা নিছি, একদম ইজি পেজি। তারপর হচ্ছে এটা তোমরা পারবা, বুয়েট 12-13 সালে আসছিল হোমওয়ার্ক। The atomic weight of oxygen is এত, how many grams of electron are there in 1 mole oxygen atom? ঠিক আছে, এটা আমার সময় আইআইটিতে আসছিল, আইআইটি হচ্ছে 14-15, যদি আমি পরীক্ষা দেইনি। The atomic weight of oxygen is 16। আজকে আমি একটা ভিডিও আপলোড করবো আলকেমিতে, এবং এই ভিডিও আপলোড করার পরে বাংলাদেশে মেডিকেল অ্যাসপিরেন্টসের সংখ্যা কমে যাবে অনেক, মানে একেবারে মেডিকেল, তোমাদেরকে তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোচিং করো, মেডিকেল পেশা হিসেবে বাংলাদেশের জন্য খুবই খারাপ পেশা, খুবই খারাপ। এটা অনেকেই জানে না, না জেনে মেডিকেলের দিকে দৌড়ায়, মানে ক্যারিয়ার হিসেবে মেডিকেল খুবই খারাপ বাংলাদেশে।
কালকে হচ্ছে কালকে হচ্ছে তোমরা দেখছো না যে আমি হচ্ছে একটা শিখতে বলছিলাম, বাট আমি কালকে একটা কফির ছবি দিছি, দেখছো? যারা আমাকে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছো অথবা হচ্ছে আমাকে ফলো করো, তারা তো মনে হয় দেখছো যে আমি কফির খাচ্ছিলাম। তো ওইখানে আমার সাথে একটা ডাক্তার ছিল। হ্যাঁ, ক্রোসন খাচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম, আমার সাথে একটা ডাক্তার ছিল। এবং হচ্ছে ওই ডাক্তারের সাথে আসলে আমি তোমার হচ্ছে আমি একটা ভিডিও বানাবো দেখে একদম তার কাছে ফ্র্যাঙ্কলি, বন্ধু মানুষ, ইনস অ্যান্ড আউট হচ্ছে শুনছি। এবং শোনার পরে আসলে ওদের জন্য আমার খুবই মায়া লাগছে। তোমরা যারা মেডিকেলের দিকে যাওনি, মানে খুব ভালো একটা ডিসিশন নিছো প্রফেশন হিসেবে। এবং ওই ডাক্তার কিন্তু ঢাকা মেডিকেলে পড়া ডাক্তার, ওর অ্যাডমিশন টেস্টে ও 64তম হয়েছিল এবং খুবই ব্রিলিয়ান্ট। সে প্রথমবারই এফসিপিএস পার্ট অন করে শেষ করে ফেলছে আর কি। এখন তার কাছে শুনে আমার যে পরিমাণ মায়া লাগছে আর কি। মেডিকেল অ্যাজ এ প্রফেশন বাংলাদেশে খুবই খুবই বাজে অবস্থা। মানে কারণ ওরা এত ব্রিলিয়ান্ট মানুষ এখানে যায়, এত পড়াশোনা করে, এত পরিশ্রম করে, বাট ক্যারিয়ার যে থাকে না, প্রত্যেকটা ক্যারিয়ারের একটা রাস্তা থাকে, সেই রাস্তাটা আসলে একটুও ভালো না, একটুও না। ভিডিওটা দেখো তোমরা সবাই। আর তোমার যে মেডিকেল ফ্রেন্ড আছে যারা হচ্ছে খুব প্যাশনেট না, জাস্ট পড়তে চায় আর কি, তাদেরকে একটু দেখা ওই ভিডিওটা, ওরা একটা রিয়েলিটি চেক পাবে। ওকে, আইওটির প্রশ্ন, ইংলিশের প্রশ্ন আসে আর কি। ইংলিশে যেহেতু লিখছে ঠিকই লিখছে। আচ্ছা, ভিডিওটা আপলোড করে দিন, আব্বু আম্মুকে দেখাবো। হ্যাঁ দেখাও, সমস্যা নাই। মেডিকেল আসলে ভালো কাদের জন্য? একটা হতেছে মেয়েদের জন্য ভালো। মেয়েদের জন্য ভালো বলতে হচ্ছে যার যে সেকেন্ডারি ইনকাম সোর্স, যে তার পরিবারের সেকেন্ডারি ইনকাম সোর্স। ধরো এখন তার বাবা আছে, সলভেন্ট ফ্যামিলি, বিয়ের পরে তার হাজব্যান্ড হবে, হাজব্যান্ড প্রাইমারি ইনকাম সোর্স হবে, এদের জন্য, মেয়েদের জন্য ভালো। আবার ওইসব ছেলেদের জন্য ভালো যারা এখনই আর্নিং করতে হবে, মানে তুমি ওই এমবিবিএস এ ভর্তি হওয়ার পর থেকে 15 বছর ধরে ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে পারবা আর কি, টুকটাক সাপোর্ট নিতে পারবা, তোমাকে ফ্যামিলিতে টাকা পয়সা দিতে হবে না, এরকম যদি হয় তার জন্য ভালো। অথবা কারো যদি হচ্ছে নিজেদের বা চাচা মামা বা এরকম কারো যদি ক্লিনিক থাকে নিজের, বা আগে কেউ অনেক স্টাবলিশড ডাক্তার আছে, এরকম যদি হয় তাদের জন্য ভালো। কিন্তু র্যান্ডম আমজনতা আর কি, আমাদের মতো যারা নিজেদেরকেই ফ্যামিলিতে টাকা দিতে হবে, আর্নিং করতে হবে 4-5 বছর পরে, ওদের জন্য নাইটমেয়ার পুরো। ভেটেনারি খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো সাবজেক্ট। বাই অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন ইজ 16, মানে পারমাণবিক ভর 16, তুমি এটা জানো। হাউ মেনি গ্রামস অফ ইলেকট্রন আর দেয়ার, হাউ মেনি গ্রামস অফ ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন সেখানে আছে, ইন 1 মোল অক্সিজেন অ্যাটম। আচ্ছা, 1 মোল অক্সিজেন অ্যাটমে, এই হচ্ছে অক্সিজেন, 1 মোল অক্সিজেন, পরমাণু বলছে কিন্তু, সমান কত? 6.02 10⁻23 পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণু সমান এতটি অক্সিজেন পরমাণু। কিন্তু আমাকে তো পরমাণু চাইনি ভাইয়া, আমাকে চাইছে কি? আমাকে চাইছে ইলেকট্রন। তাহলে বলো তো এই পরমাণুর সঙ্গে কি দ্বিগুণ করতে হবে? এই বলো বলো বলো। একটা অক্সিজেনে কয়টা ইলেকট্রন থাকে? 8টা থাকে না? তাহলে একটা অক্সিজেনে ইলেকট্রন যদি 8টা থাকে, তাহলে আমি এটার সাথে গুণ করব হচ্ছে 8। এটা পাইলাম ইলেকট্রন সংখ্যা। আমাকে বলছে যে হাউ মেনি গ্রামস অফ ইলেকট্রন, মানে অক্সিজেন ইলেকট্রনের ভর চাইছে, ইলেকট্রনের ভর চাইছে। তাহলে শুধু 8 গুণ করে আমি সংখ্যাটা পাইছি, তার সাথে আবার কি গুণ করব? একটা ইলেকট্রনের ভর গুণ করব না? এবং সেটা সব কেজিতে দেওয়া আছে, অর্থাৎ 9.11 10⁻31। বুঝতে পারছি কাঁচা বাচ্চারা? দেখো তো কোনটা আনসার আছে। কোয়েশ্চেনে ফার্স্ট টাইম দেখলে কিভাবে বুঝবো যে এটা এভাবে করতে হবে? ও, দ্য অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন 16, প্রথম লাইনটা তুমি কোন রকমের তোমার করবা না, মনোযোগ দিবা না। প্রথম লাইনে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা তুমি অলরেডি জানো। হাউ মেনি গ্রামস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর চাইছে, ইলেকট্রনের ভর চাইছে ইন 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেন থেকে ইলেকট্রনের ভর চাইছে। তাহলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমার 1 মোল অক্সিজেন, অক্সিজেন থেকে তো আর 1 লাফ ইলেকট্রন যাওয়া যাবে না। আমি ইলেকট্রনের ভর চাইছি, তাহলে প্রথমে বের করতে হবে 1 মোল অক্সিজেনে কয়টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। তাহলে আমি অক্সিজেনের মোল সংখ্যা দিয়ে অক্সিজেনের সংখ্যা বের করলাম, অক্সিজেনের সংখ্যা দিয়ে ইলেকট্রনের সংখ্যা বের করলাম, ইলেকট্রনের সংখ্যা বের করে আমি ইলেকট্রনের ভর বের করলাম। উদ্ভাস কোয়েশ্চেন ব্যাংকে 1000 দিয়ে গুণ দিছে, আনসার নান দিছে। 1000 দিয়ে গুণ কেন দিবে?
ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, 1000 দিয়ে গুণ হবে, গুণ হবে, কারণ কি হাউ মেনি গ্রামস। তাহলে আমরা একটা কাজ করি, সমস্যা নেই, এখানে হতেছে -28 দিয়ে গুণ করবো। দেখছো যে প্রশ্ন পড়ার সময় ওয়ার্ড মিসিং হয়ে গেলে কি পরিমাণ সমস্যা। 1000 দিয়ে গুণ করা লাগবে না, তুমি ইলেকট্রনের যে গ্রামে যে ভর তুমি জানো সেটা হইতেছে তুমি গুণ করবা, তাইলেই তো হচ্ছে। তো তৌহিদ, এখন কি বুঝতে পারছি যে ভাইয়া কিভাবে বুঝলাম যে এভাবে করতে হবে? আর এটা প্র্যাকটিস, বিশ্বাস করে এটা পার্ট অফ প্র্যাকটিস, প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যায়। তাহলে ডি হবে আনসার। আচ্ছা, ডি হলে ডি, সমস্যা নেই। কিন্তু এরকম কোনো প্রশ্নের আনসার নান হইলে কেমন জানি ভয় ভয় লাগে না? মনে হয় যে কি জানি কোথায় গুজামিল করছি। মানে কখনো যদি নান আনসার আসে, এটা ভাই খুবই খুবই হচ্ছে ভয়ানক লাগে। এখন তো না হয় আমি করে দিচ্ছি, তুমি করতেছো, অনেকেই করতেছে, এখন ভয় নাই, বাট মেইন জায়গায় হতেছে এরকম নান আনসার আসলে খুব ভয় লাগে। আমার ভয় লাগতো আর কি। রাসায়নিক গণনা আমরা শুরু করব, সো আমরা একটা ব্রেকে যাই। আলটিমেটলি এতক্ষণ ধরে আমরা মোলের বিভিন্ন ডাইমেনশন দেখছি, হিসাব নিকাশটা দেখছি। সো 10 মিনিটসের একটা ব্রেক নাও তোমরা। শুরু করবো হচ্ছে 10টা 10-এ। যারা নাস্তা করোনি নাস্তা করে নাও। আর রেকর্ডে আমরা হচ্ছে এই পজটুকু রাখবো না, 10 মিনিট কম রেকর্ড হোক, সমস্যা নেই। ওকে, সবাই আছো তো? আমি আরেকবার একটু চেক করি রেকর্ডটা হয়েছে কিনা। কালকে ভাই এত কষ্ট পাইছি, এত এনার্জি নিয়ে, এত ইনথুজিয়াস্টিক হয়ে একটা সেশন নিলাম, পরে দেখি যে সাউন্ড আসে নাই সেটাতে। খুবই কষ্ট লাগছে কালকে। ওকে, লিখে নাও রাসায়নিক গণনা, সহগ অনুপাত সূত্র। এখন দেখো, সহগ অনুপাত সূত্র যখন তুমি করবা, এটা যখন এসএসসি এইচএসসি লেভেলে পড়াইতাম, তখন তো এরকম প্রশ্ন অনেকেই করতো যে ভাই এটা করলে কি নাম্বার দিবে কিনা, নাম্বার পাবো কিনা। এখন তো আর এই প্রশ্ন থাকার কথা না, তাই না? যে সহগ অনুপাত সূত্র কি, ধরো একটা বিক্রিয়া আছে 2A 4B 3C, এরকম একটা বিক্রিয়া আমাকে দেওয়া আছে, সমতাকরণ করা বিক্রিয়া। তো যখন আমি এইসব বিক্রিয়াতে একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করব বা ক্যালকুলেশন করব, তখন সহগটাকে অনুপাত করে দিলে প্রত্যেকটার মোল সংখ্যা সমান হয়। অর্থাৎ এই যে n অফ a বাই হচ্ছে 2 সমান n অফ b বাই হচ্ছে 4 সমান n অফ c বাই হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র। মোল সংখ্যাকে সহগ দিয়ে ভাগ করব। কি করছি? মোল সংখ্যাকে সহগ দিয়ে ভাগ করছি, এটাই হচ্ছে সহগ অনুপাত সূত্র। ওকে, ভালো কথা। এবার দেখি এখান থেকে প্রশ্ন কি আসে। একটা প্রশ্ন রেখে আসছিলাম, ওই প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমাকে বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তোমাদের এনটিপি মানে আসলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এনটিপিতে মোলার আয়তন 22.4 লিটার হয় না যদি তুমি একেবারে প্রপার সায়েন্স বলো। কিন্তু আমাদের বইতে এনটিপি আর এসটিপি এর একেবারে মিলাই টিলাই যে পরিমাণ খিচুড়ি বানাইছে, সো তুমি এনটিপি কে এসটিপি ধরেই ম্যাথ করবা, এনটিপি কে এসটিপি ধরে অ্যাডমিশনে ম্যাথ করলে উত্তর মিলে যায়। তাহলে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন দেখো, ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। ওকে, ভালো কথা। তো এর 1 মোল থেকে এর 1 মোল তৈরি হয়, এটা ইভেন আসলে সহগ অনুপাত সূত্র লাগেও না, মুখে মুখে করা যায়। এর যদি আমি 100 গ্রাম নেই, তাহলে এখানে তৈরি হয় কত লিটার? 22.4 লিটার না? যদি 100 গ্রাম নেই তাহলে 22.4 লিটার তৈরি হয়। এটাও কিন্তু রাসায়নিক গণনার মধ্যেই পড়ে। রাসায়নিক গণনা মানে বিক্রিয়া থেকে উৎপন্ন হবে, কতটুকু দরকার হবে, হ্যান ত্যান এই হিসাব নিকাশ। বাট এটাকে সহগ অনুপাত সূত্র ছাড়া মুখে মুখে করা যায়। তাহলে 100 গ্রাম থেকে তৈরি হয় হতেছে 22.4 লিটার।
তাহলে আমাকে বলছে হইতেছে 2.5 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়। তাহলে 2.5 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়, 22.4 ইন্টু হচ্ছে 2.5 বাই হইতেছে 100। এটাই তো হ্যান্ড ক্যালকুলেশন। এখন 25কে তুমি যদি হচ্ছে এই 100 দিয়ে কাটতা, 25 হইলে হয়তো 4 4 25 100, বাট যখন এখানে 100 নিছো তুমি খেয়াল করো, 25 দিয়ে কাটলে 4 হইতো, বা 2.5 নিলে কত হবে, 40 হবে। তাহলে নিচে হইতেছে 40, নিলাম নিচে 40। তাহলে এইখানে যে উত্তরটা বের হবে সেই উত্তরটা অবশ্যই 1 থেকে ছোট হবে না? এই ফিল করতে পারি? এখানে 1 থেকে ছোট অপশন কয়টা আছে? একটাই আছে, এটা হচ্ছে আমার আনসার। এইটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। মানে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে অনেকে বলে যে ভাইয়া শিখাই দেন আলাদা করে, হ্যান্ড ক্যালকুলেশন বুঝাই দেন। হ্যান্ড ক্যালকুলেশন আলাদা করে কিছু না, জাস্ট এই যে চোখ কান খোলা রেখে তোমাকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। যদি তুমি হচ্ছে ইয়ার কথা বলো, মানে বুয়েটের কথা বলো, বুয়েটের প্রশ্নের ইস্যুটা হয়, বুয়েটের প্রশ্ন এখন কেমিস্ট্রি প্রশ্ন কেন ডিউ থেকে ইজি আসে, বুয়েটের প্রশ্ন সলভ করতে গেলে উত্তর নিয়ে ভাবতে হয় না। কিন্তু ডিউতে যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন আছে, অনেক সময় উত্তরের দিকে তাকায় তাকায় তারপরে হচ্ছে ক্যালকুলেশনের দিকে আগাইতে হয়। তো এই জন্য ডিউর ক্ষেত্রে একটু চোখ কান বেশি খোলা রাখতে হয়। তুমি ম্যাথ করতেছো, ম্যাথ করো আর উত্তরের দিকে তাকাইতে হবে, ম্যাথ করবো অপশনের দিকে তাকাইতে হবে, ম্যাথ করবো অপশনের দিকে তাকাইতে হবে, তারপরে তুমি বুঝবা যে আমি কোন দিকে আগাচ্ছি, কেমনে আগাচ্ছি। এই জন্য একটু ট্রিকি হয় ডিউর এখনকার প্রশ্নগুলা। দেখো তো এটা পারো কিনা। নর্মাল চাপে মানে এসটিপি আর কি। এত গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যায়। তাহলে পটাশিয়াম নাইট্রেট KNO3, এটাকে যদি আমি উত্তপ্ত করি, পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি অক্সিজেন পাওয়া যায়? পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় না? যাই হোক দেখি, এখানে তৈরি হয় অক্সিজেন, সুতরাং এখানে হচ্ছে যতটুকু মনে হয় একটু সার্চ করে দেখি, দাঁড়া, পটাশিয়াম নাইট্রেট থেকে কি অক্সিজেন তৈরি হয় নাকি ভুল তুললো। না না, তৈরি হয়। এটা KNO3 সমান হতেছে KNO2 প্লাস হচ্ছে অক্সিজেন। ওকে, হ্যাঁ হয়, পটাশিয়াম নাইট্রাইট তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। এবং তুমি যখন রাসায়নিক গণনা করবে তখন অবশ্যই তোমাকে সমতাকরণ করতে হবে। সমতাকরণ যদি করো তাহলে এইখানে তোমার অক্সিজেন আছে কয়টা, এখানে অক্সিজেন আছে হচ্ছে 3টা, এখানে আবার 2 হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা একটা 2 গুণ করি, এখানে একটা 2 গুণ করলে মনে হয় মিলে যায়। কেমনে মিলে, এখানে আছে 2 দুগুণা 4 আর 2 6, ওখানে 3 দুগুণা 6। এ হচ্ছে আমাদের সমতাকরণ। এবার যদি সহগ অনুপাত সূত্র অ্যাপ্লাই করি, দেখো আমার সহগ অনুপাত সূত্র আমি অ্যাপ্লাই করব তাদের জন্য যাদের আমার হিসাব নিকাশ দরকার আছে। আমার এটা দরকার আছে আর আমার এটা দরকার আছে, এই তো পটাশিয়াম নাইট্রেট দরকার এবং হচ্ছে অক্সিজেন দরকার। তো ভালো কথা, দরকার আছে বুঝতে পারলাম। পটাশিয়াম নাইট্রেট, এইখানে আমাকে বলছে ভর দেওয়া আছে, মানে W বাই হচ্ছে M নিব। আর কত লিটার অক্সিজেন, V বাই হইতেছে 22.4 নিব। সবাইকে ফর্মুলা নেওয়া বুঝতে পারছি ভাইয়া? ফর্মুলা দুটা কিভাবে নিছি, একটা হচ্ছে ভর সম্পর্কিত ফর্মুলা, আয়তন সম্পর্কিত ফর্মুলা। তাহলে যদি ভ্যালু বসাই, আমাদের এখানে W কত, W হইতেছে 84। পটাশিয়াম নাইট্রেট একটু বের করে দেখি, আর একটু কাহিনী আছে। N অফ পটাশিয়াম নাইট্রেট KNO3 বাই হচ্ছে 2 সমান হইতেছে N অফ অক্সিজেন। এই তো সহগ অনুপাত করলাম, করার পরে আমি দেখলাম পটাশিয়াম নাইট্রেট হইতেছে W বাই M সমান 2 ইন্টু V বাই হইতেছে 22.4। আচ্ছা, W হচ্ছে 84,
84। এম এর মান হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39, নাইট্রোজেন হচ্ছে 16। 39 যোগ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন 3, 16, 48। 101 থাকে। 101 11.2 ভাগ হচ্ছে আনসার। এই আনসার আসে না? তোমরা তো দুইজন করো তো। ডাব্লিউ হচ্ছে 84 ভাগ হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39 যোগ নাইট্রোজেন 14 যোগ হচ্ছে 3, 16, 48। তাহলে পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর হচ্ছে 101। 101 থাকে এখানে। এগারো দশমিক দুই। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। আমরা নেক্সট প্রশ্নে যাই। এগুলো খুব ইজি পিজি প্রশ্ন। ও, এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা? রাজশাহী ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর, এটা তো ক্যালকুলেটর ছাড়া করা বেশ কঠিন, তারপরও করা যায়। কিভাবে করা যায় তোমাদেরকে একটু বলে দিই তাহলে। ধরো তোমার পাইছে হচ্ছে এখানে এরকম, ডাব্লিউ হচ্ছে 84 আর এখানে এম হচ্ছে 101 সমান ভি বাই এখানে থাকে হচ্ছে 11.2, তাই না? এই যে 2 দিয়ে কাটলে 11.2 থাকে। ওকে, এবার তুমি যদি হচ্ছে সলভ করতে চাও তাহলে দেখো এখানে আছে 11, এখানে হচ্ছে 101। আমি মোটামুটি এখানে সলভ করতে গেলে এটারে যদি কাটি এটা দিয়ে তাহলে এখানে 10 থাকে। ভাই 10 কিভাবে থাকে? যদি এখানে 10 হইতো আর এখানে যদি 100 হইতো তাহলে 10 10 100 হইতো, বাট এখানে 11 আর এখানে হইতেছে 101। ওই 10 দিয়ে আমি কাটলাম। এরপরে সে 10টা যদি তুমি 84কে 10 দিয়ে ভাগ করো তাহলে 8.4 থাকে। সো তোমার হিসাবে আনসার আসে হইতেছে 8.4। এখন তুমি দেখো যে 8.4 এর কাছাকাছি মান কোনটা আছে? 9.3। বুঝতে পারছি যে প্রশ্ন করছিলা তৌফিক? মানে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে গেলে এভাবে আগাইতে হয়। ওই এটারে ওটা দিয়ে ভাগ করা যায় না, তাও ভাগ করতে হয়, করে নিজের মাথায় রাখতে হয় যে আমি এখানে একটা গোজামিল করছি, অপশন যখন মিলাবো তখন ওই গোজামিলকে আমলে নিয়ে তারপর মেলাতে হবে। প্রমাণ অবস্থায় 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট লঘু HCl এ দ্রবীভূত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যায়? এটা আমি দেখেই বুঝতে পারছি এখানে আনসার হবে এইটা। দেখি তোমরা বুঝো কিনা। ক্যালসিয়াম কার্বনেটকে HCl এ যদি তুমি মেশাও, দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। এখন এই বিক্রিয়া তোমার জীবনে তুমি বহুবার দেখছো। তো ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আমি কেন দেখে দেখে বুঝতে পারছি? ভাই এখানে 100 গ্রাম হইলে এখানে কত 22.4 লিটার হয় না? এই বুঝো কিন্তু এই জিনিসগুলোই তোমাকে আসলে এক্সাম হলে বাকিদের থেকে আগায় রাখবে। কেউ হয়তো ভাই বিক্রিয়া করবে, হিসাব নিকাশ করবে, আর কেউ দেখে হইতেছে সরাসরি আনসারটা বসাই দিবে। এখন যদি এখানে 100 হইতো এখানে 22.4 হইতো, কিন্তু আমার এখানে 100 না 1000, মানে 10 গুণ বেশি। 1000 গ্রাম না 1 কেজি বানাতে 1000 গ্রাম, 10 গুণ বেশি, তাহলে এখানে 22.4 10 গুণ বেশি। মজার না প্রশ্ন? এই প্রশ্নগুলোই এভাবেই কিন্তু আসলে ওই যে তোমাদেরকে গত ওরিয়েন্টেশনে বলছিলাম যে একাডেমিক পড়াশোনা অ্যাডমিশন পড়াশোনা ডিফারেন্স হচ্ছে এখানে। অ্যাডমিশনে একটু ফোরকাস্ট করতে হয়, বুঝতে হয়। আবার একাডেমিকে 70% কনসেপ্ট 30% প্র্যাকটিস, আর অ্যাডমিশনে 70% প্র্যাকটিস 30% কনসেপ্ট। মানে একাডেমিকে হইতেছে তোমার কনসেপ্ট শিখতে হয় বেশি, প্র্যাকটিস একটু কম করতে হয়, আর অ্যাডমিশনে প্র্যাকটিস বেশি করতে হয়। একাডেমিক হচ্ছে এক্সপ্লেনেশন বেসড প্রশ্ন বেশি আসে, অ্যাডমিশনে এক্সাম্পল বেসড প্রশ্ন বেশি আসে। এই যে জিএসটি 2021 সালে, ওই যে সালে বলছিলাম স্টুডেন্টদের কান্নাকাটি করাই দিচ্ছিল এক্সাম হলে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে কিসের উপস্থিতি এটা আমাদের দরকার নেই, এটা প্রভাবক হিসেবে কাজ করে। প্রশ্ন পড়ার সময় এটাকে মাথায় ঢুকাবাই না, শুধু শুধু মাথায় জটলা বাঁধে লাভ নাই। উৎপাদিত অক্সিজেনের ভর 96 গ্রাম হলে
এই বিক্রিয়ায় উৎপাদিত পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত। তাহলে পটাশিয়াম ক্লোরাইডেরও কোনো হিসাব নিকাশ এখানে আমার লাগে না, পটাশিয়াম ক্লোরাইডেরও হিসাব নিকাশ লাগে না, এখানে আমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডেরও কোনো কাহিনী নাই, বাট বিক্রিয়া তো আমাদেরকে দেখাইতে হবে, তাই না? KClO3 পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন, তাহলে এখানে একটা 2 হয়, এখানে একটা 2 হয়, আর এখানে একটা 3 হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তোমরা কি সকালে চা কফি খাইছো কিছু? ইভা এখনো খাওনি? আচ্ছা, কিছু খাওনি না? এত বেলা হয়ে গেছে, কয়টা বাজে? 10টা 25, 10:30 বেজে গেছে। খেয়ে দিয়ে ক্লাস করা উচিত ছিল। ভাত খাইছে, আচ্ছা। এখন আমাকে বলছে যে পটাশিয়াম ক্লোরেটের থেকে, সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা অক্সিজেন পাই। তো অক্সিজেনের ভর দেওয়া আছে 96 গ্রাম, তাহলে পটাশিয়াম ক্লোরেট কত? তাহলে যে এইটার সাথে আমার এইটা, এই দুইটা, ওর কিন্তু কোনো কাজে লাগবে না, তাই না? এবং দেখো আমাকে হতেছে পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ কত, মানে এটারও ভর, এটারও ভর, মানে ভরের সাথে ভরের সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে এই যে এইটার n বাই হইতেছে 2 সমান এইটার n বাই হচ্ছে 3, KCl আর অক্সিজেন, বলাই যায়। ভালো কথা। তাহলে আমি যদি একেবারে ফর্মুলাটা পাতায় ফেলি, 3 ইন্টু পটাশিয়াম ক্লোরেট, সেটা বের করতে বলছে W বাই M কত? পটাশিয়াম হচ্ছে 39 আর ক্লোরিন হচ্ছে 35.5, 35.5 আর 39 কত হয়? 35.5 মানে 35 যোগ হচ্ছে 39, 9 এর 5 14, 3 আর 3 6 7, তাহলে 74.5 সমান 2 ইন্টু অক্সিজেন হচ্ছে 96, তাহলে 96 ভাগ হচ্ছে, যেহেতু বলছে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ, এখানে হচ্ছে 32 অণু তৈরি হয়। এবার দেখি চলো ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো, জিএসসি তে ক্যালকুলেটর ছিল না। এই 32 96 কত দিয়ে কাটে? 3 দিয়ে কাটে না? দেখো 3 দিয়ে কাটলো, কিন্তু এই 3 আর এই 3 আবার কাটা যায়, তাহলে আলটিমেটলি ডাব্লিউ সমান কি থাকে? এই যে 2 রে 74.5 দিয়ে গুণ করবা, তাহলে 74 গুণন হইতেছে 74 দুগুণা কত হয়? 100, 7 দুগুণা 14, 148, তার সাথে আবার এক বেশি হয়, মানে 149। এই 149 হচ্ছে আনসার। বলতে পারো 149.2 কেন হয়েছে? বলো তো 2 কেন হয়েছে, দেখি তোমরা জানো কিনা। মানে উত্তর তো বের করছে, বাট এমনি জিজ্ঞেস করতেছে। আমরা তো এখানে সব ঠিকঠাক করছি, এখানে তো কোনো গোজামিল করি নাই। অন্যান্য বার কাটাকাটিতে গোজামিল করি, এখানে তো করি নাই। সেই যে 0.2 কেন আসলো তাইলে? ওরা আসলে পটাশিয়ামকে আমরা 39 ধরছি না, ওরা পটাশিয়ামকে ধরছে হচ্ছে, হ্যাঁ, 39.1। না না না, আলহামদুলিল্লাহ। ওরা ক্লোরিনকে তো আমরা 35.5 ধরছি, ক্লোরিন তো আসলে 35.5, কিন্তু ওই যে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা ধরছি হচ্ছে পটাশিয়াম 39, ওরা 39.1 ধরে এই আনসারটা বের করছে। বাট ওটাতে তো আমাদের কিছু এসে যায় না, আমরা তো আনসার বের করে ফেলছি। এটা দরকার নেই, ইজি প্রশ্ন, হোমওয়ার্ক থাকুক। লিথিয়াম কার্বনেট মানে লিথিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করছে, ক্যালসিয়াম কার্বনেট, সব কার্বনেটই দেওয়া থাকে। আচ্ছা, এই প্রশ্নটা কি তোমরা করতে পারবা? ওই যে একই প্রশ্ন, এই প্রশ্নটা আসলে মোল সংখ্যা, এটা বুয়েট 18-19 আসছিল, যে ওই লিখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো, অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো, পারবা তো এটা? ওইখানে ভাই দিছিল হচ্ছে ওএমআর শিট পূরণ করতে, এইখানে দিছে হইতেছে বুয়েট লিখতে, একই তো জিনিস ভাই। এটা বুয়েট 18-19 সালে আসছিল। হোমওয়ার্ক, 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে? আচ্ছা, এটা আমরা একটু সলভ করি।
তোমরা কি কখনো চুয়েট কুয়েট রুয়েট ক্যাম্পাস ঘুরছো? এই চারটা যে বিসিকে রুয়েট আছে এর মধ্যে সব থেকে সুন্দর ক্যাম্পাস কোনটা বলো তো? বুয়েট গেছো? আচ্ছা। বিসিকে রুয়েটের মধ্যে সব থেকে সুন্দর রুয়েটটা সুন্দর, রুয়েটটা এই চারটের মধ্যে সব থেকে খারাপ ক্যাম্পাসের সৌন্দর্য দিদি। সব থেকে সুন্দর কুয়েট, তারপর চুয়েট, তারপর বুয়েট, তারপর হচ্ছে রুয়েট। রুয়েটটা খুবই ছোট ছোট এবং রুয়েট এখন আন্ডার কনস্ট্রাকশন চলতেছে আর কি। কুয়েটে যাওনি? কুয়েটটা সুন্দর আছে, কিন্তু সমস্যা কি মানে যখন তুমি ঢাকার বাইরে পড়বা কুয়েট রুয়েট চুয়েটে পড়াশোনা ভালো, সমস্যা নেই, ক্যারিয়ারও ভালো, কিন্তু ওইসব জায়গায় না টিউশনই পাওয়া যায় না। টিউশনি যা পাবা তুমি দেখবা তোমার ঢাকার বন্ধুরা টিউশনি করাইতেছে মাসে হচ্ছে 10-12 হাজার টাকা দিয়ে, আর তোমাকে তোমার হচ্ছে ওই মাসে তোমাকে হচ্ছে 5,000 টাকা দিবে, তাও গার্ডিয়ানরা এত এত শর্ত দেয়, এই কদিন আসতে হবে, এত ঘন্টা পড়াইতে হবে, 4 সাবজেক্ট পড়াইতে হবে, হ্যান ত্যান। ঢাকার বাইরে গার্ডিয়ানরা আসলে বাচ্চাদের পড়াশোনা বা টিউশন নিতে টাকা কম দেয় আর কি, এটা একটা সমস্যা। ঢাকা থাকলে আবার এই সমস্যা থাকে না। যেমন গতকালকে আমার রুয়েটের এক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, গতকালকে না সরি গত পরশুদিন বৃহস্পতিবারে। ও বলতেছে ভাই সবই ঠিক আছে, খালি টিউশন নাই। আর টিউশনটা দরকার আসলে। 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে? তাহলে কার্বনকে আমি দহন করব, কার্বন অক্সিজেন বাট ডেইলি এক্সপেন্স আবার ঢাকায় বেশি। হ্যাঁ ডেইলি এক্সপেন্স আবার ঢাকায় বেশি, কিন্তু তোমার জন্য তো খুব বেশি না প্রহর। কারণ ঢাকায় বেশি কখন? যখন তুমি বাসা ভাড়া নিয়ে থাকবা। তুমি তো আর বাসা ভাড়া নিয়ে থাকবা না, এক। এরপরে ঢাকায় বেশি কখন? যখন তুমি হচ্ছে খাওয়া দাওয়া করবা, আবার তুমি তো হলে খাবা, হলের খাবারের দাম এমনিতেই কম থাকে। সো ওই বাহিরে ঢাকা থাকা আর ওই ক্যাম্পাসের মধ্যে ঢাকায় থাকার মধ্যে আবার একটু তফাৎ আছে, বুঝছো? ঢাকায় বাসা নিয়ে থাকলে আসলে হচ্ছে অনেক খরচ হয়। 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে? তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়া। এখন 6 গ্রাম কার্বনকে আমি বলতে পারি এন অফ কার্বন সমান হতেছে এন অফ অক্সিজেন। তাহলে 6 মানে ডাব্লিউ বাই হচ্ছে এম, আর অক্সিজেনের কি লাগবে? এন বাই এন। এটা হাতে কলমে করা যায়, ক্যালকুলেটর লাগে না। তাহলে ডাব্লিউ বাই এম 6 গ্রাম মানে হইতেছে 1/2 সমান হচ্ছে এন বাই 6.02 10⁻23। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক না? এটা যদি উপরে যায় অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক মানে 3.01 10⁻23। এই হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন। ওকে, এই প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা না মানে জিনিসটা বোঝাচ্ছি। এত গ্রাম প্রোপেনকে পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? এত গ্রাম প্রোপেনকে পূর্ণ দহন করতে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? তো এটা হচ্ছে যদি আমরা সমতাকরণ করি C3H8 অক্সিজেন। তুমি কি এটা বোধহয় সবাই জানো যে কোনো হাইড্রোকার্বনকে তুমি যখন পোড়াবা, হাইড্রোকার্বনও না যদি এরকম থাকে অক্সিজেনও থাকে, পোড়াবা তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবেই। সমতাকরণ করবা, দেখো কার্বন 3টা, কার্বন ডাইঅক্সাইড 3টা, মানে কার্বন সংখ্যা যা হবে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা মোল সংখ্যা তাই হবে। কি বলছি ভাইয়া? কার্বনের সংখ্যা যা হবে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা তাই হবে। হাইড্রোজেনের সংখ্যা যা হবে পানির সংখ্যা তার অর্ধেক হবে, ওই যে মিলানোর জন্য 8-4। তাহলে যেটাই কার্বন সংখ্যা সেটাই কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা, যেটা হাইড্রোজেন সংখ্যা তার অর্ধেক হইতেছে পানির সংখ্যা। এরপরে দেখো অক্সিজেন কয়টা হয়েছে? অক্সিজেন হইতেছে হচ্ছে 4, আর এখানে হইতেছে 3 দুগুণা 6। 4 আর 3 দুগুণা 6, তাহলে 4 আর 6 কত হয়? 10। তাহলে 10টা অক্সিজেন ডান পাশে আছে, তোমাকে বাম পাশে 10টা অক্সিজেন বসাইতে হবে। সেই 10টা অক্সিজেন হইতেছে এখানে 5। এটাকে এবার অনেকে একটা ফর্মুলা দিয়ে শেখায়, যে সাদ অলরেডি আমাকে সেই ফর্মুলাটা লিখেও দিছে। ফর্মুলা হইতেছে এইটা, একটু লিখে দেই, CX
HY প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4 ইন্টু O2 সমান এই যে XCO2, তোমাকে ওইটাতে শেখাইছি, যেটাই কার্বন সংখ্যা সেটাই কার্বন ডাইঅক্সাইড সংখ্যা। হাইড্রোজেন সংখ্যার অর্ধেক হবে পানি, মানে Y/2, তারপরে যে H2O লেখাই আছে। এখানে শুধু বিক্রিয়ক সমতা করলেই হচ্ছে। হ্যাঁ, তাও তোমাদেরকে যে এটা দেখাইলাম এই জন্য দেখাইছে। এখন আমাকে বলছে যে এই প্রোপেনকে আমি পূর্ণ দহন করব, কি উৎপন্ন হয়েছে না হয়েছে এটা আমার দরকারই নাই। কতটুকু অক্সিজেন প্রয়োজন, কত মোল অক্সিজেন প্রয়োজন, হাতে কলমে করতে হবে। 2.2, এটার ভর কত? কার্বন হচ্ছে 3×12 = 36, 3×12 আর হচ্ছে 8 মানে 44, 44 হইলে 5 মোল হয়। তাহলে 22 হইলে কত মোল হবে? 2.5 মোল হবে। 22 হইলে 2.5 মোল হবে না? তার মানে হতেছে অর্ধেক করছি 2.2, তাহলে 2.2 হইলে 0.25 মোল হবে। এই হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন। এই হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ভয় কি একটু হইলেও কমছে? যাদের ভয়টা ছিল কমতেছে একটু হইলো, যে ইভেন হ্যান্ড ক্যালকুলেশন সব থেকে বেশি তো এই চ্যাপ্টারে। তুমি যেগুলো করতেছে এখানেই সব থেকে বেশি হ্যান্ড ক্যালকুলেশন। জৈব যৌগে তো কোনো ক্যালকুলেশন নাই। তারপরে হইতেছে ওই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে তো কোনো ক্যালকুলেশন নাই। তারপরে হচ্ছে যদি বলি কর্মমুখী রসায়নে কোনো ক্যালকুলেশন নাই। সো সব থেকে বেশি ক্যালকুলেশন যে চ্যাপ্টারে তুমি সেটাই কিন্তু শুরু করছো। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই হোমওয়ার্ক, এত গ্রাম পোড়ালে কি কয়টি সালফার ডাইঅক্সাইড অণু তৈরি হবে এটা তুমি পারবা। তারপরে হচ্ছে কার্বনকে বাতাসে দহন করলে পারবা। ওকে, এটা একটু করি আমরা। অনেকটা কমছে, নিজে প্র্যাকটিস করলে আর একটু কমবে ইনশাল্লাহ। চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। মানে চুনাপাথর মানে হচ্ছে চুনাপাথর, সেখানে পুরোটা ক্যালসিয়াম কার্বনেট থাকবে না, ধুলাবালি কাদা আনওয়ান্টেড জিনিস থাকতেই পারে। আমাকে বলছে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এটা হচ্ছে প্রশ্ন। খুলনা ইউনিভার্সিটি 18-19। এবং তোমরা কি জানো যে বাংলাদেশের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি একেবারে পুরোপুরি রাজনীতি ফ্রি, সেটা কোনটা? খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু খুব ভালো পড়াশোনা হয়, মানে এখানে কোনো রকমের কোনো পলিটিক্স চলে না, একেবারে রাজনীতিমুক্ত ক্যাম্পাস, পরিবেশটাও খুবই সুন্দর। মানে খুলনা ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতি খুবই ভালো লাগে আমার। চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু HCl এ 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তাহলে চুনাপাথরকে ওই যে সেই বিখ্যাত বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বিক্রিয়া। আমাদের লাগবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে, আমাদের লাগবে কার্বন ডাইঅক্সাইডকে। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট নিব, কার্বন ডাইঅক্সাইড নিব, মোল সংখ্যা সমান না? N অফ ক্যালসিয়াম কার্বনেট সমান হতেছে N অফ কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন চাইছে, তাহলে W বাই হতেছে M সমান V বাই হতেছে 22.4। এবার তোমাদেরকে স্মার্টনেস শেখাই, রিয়েল স্মার্টনেস, বিশেষ করে যারা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে শিখতেছো। এই ডাব্লিউটা কত? বিশুদ্ধ নিতে হবে না? বিশুদ্ধই তো নিবা। এখন তুমি দেখো তোমার 96% আছে, মানে 96% বিশুদ্ধ, বাকি 4% ভেজাল। তাহলে আমাকে 150 হিসাব করতে হবে। এখন এটা কিন্তু দেখলেই আমি টের পাইতেছি। কিভাবে টের পাচ্ছি জানো ভাই? 100-র মধ্যে ভেজাল কত? 4। মানে 100-র মধ্যে ক্যালসিয়াম কার্বনেট না কত? 4। যদি 100 গ্রাম হইতো তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নাই বা ক্যালসিয়াম কার্বনেট ওখানে নাই, সেরকম হচ্ছে 4। আমার এখানে হচ্ছে 150 মানে কি আরো 50। তাহলে 100-র মধ্যে আমার আনওয়ান্টেড জিনিস হচ্ছে 4, আর 50-এর মধ্যে আনওয়ান্টেড জিনিস তাহলে 2, তাহলে টোটাল আনওয়ান্টেড জিনিস 6। অর্থাৎ চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 144 গ্রাম। স্মার্টনেসটা কি বুঝতে পারছি বাচ্চা বাচ্চারা? একটু চোখ কান খোলা রাখতে হবে শুধু, আর কিছু না। আবারও বলি, 100-র মধ্যে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে বাকি 4% কি আছে? অন্যান্য জিনিস আছে যেটা আমার লাগবে না।
এখানে তো 150, তো 150কে আমি 100 আর 50কে সেপারেট করো, তাহলে 100-এর মধ্যে আনওয়ান্টেড জিনিস 4, 50-এ আনওয়ান্টেড জিনিস 2, তাহলে টোটাল আনওয়ান্টেড জিনিস 6, তাহলে ওয়ান্টেড জিনিস হতেছে 144। ওই আমাদের ডাব্লিউর মান 144 বাই হচ্ছে 100, যেহেতু চুনাপাথর, ভি বাই হতেছে 22.4। ওকে, এবার একটু হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন যদি করি তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হতেছে 144। আমি যদি হতেছে, তাহলে আলটিমেটলি দাঁড়ায় ভি সমান কত, ভি সমান দাঁড়ায় হতেছে 144 গুণন হচ্ছে 22.4 বাই হইতেছে এখানে দাঁড়ায় হচ্ছে 100, এটাই তো। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে না 4 দিয়ে কাটা যায়, 4 3 4 12, 4 25-এ হচ্ছে 100, আর 3 4 12 থাকে 2 24, 4 6 24, তাহলে এখানে থাকে 36, এখানে থাকে হচ্ছে 25। তারপরে আরো কি করা যায় এখানে, 22.4, আমি দশমিকটাকে উঠাই দিই, তখন এখানে 250 হয়ে যাবে। সো দশমিককে যদি উঠাই দিই, মানে এখানে আসলে কেন আমার এত সূক্ষ্মভাবে করতে হচ্ছে জানো, কারণ অপশনগুলোর দিকে আমি তাকাইতেছি বারবার, দেখি অপশনে 30 আছে, 32 আছে, 35 আছে। এই 30 32 35 এত কাছাকাছি অপশন দেওয়ার কারণে আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে, বুঝছো, এটা হচ্ছে কাহিনী। 2 দিয়ে যদি কাটি 18 দুগুণা 36, 250-কে 2 দিয়ে কাটলে হইতেছে কত থাকে, 125। তাহলে উপরে থাকে হচ্ছে, আর কিছু কি করা যায় না, এবার নর্মালি ক্যালকুলেশন করতে হবে। তাহলে 18 দুগুণা 36, 4 18 হচ্ছে 72-এর 2, হাতে থাকে 7, 18 দুগুণা হচ্ছে 36, আর 7 হচ্ছে 34, আর 7 হচ্ছে 43, হাতে থাকে 3, 18 দুগুণা 36, আর 3 হচ্ছে 36, আর 3 হচ্ছে 39, এটা হচ্ছে আমাদের উপরে থাকে, আর নিচে থাকে হচ্ছে 125। তাহলে 125 ভাগ হচ্ছে 3932। প্রথমে তো হচ্ছে কত দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাই না? 3 দিয়ে গেলে 3 5-এ 15, 3 দুগুণা 6, আর এক হচ্ছে 7, আর 3 অক্ষে 3, তাহলে 5 আছে কত হলে 13 হবে, 8 হইলে হাতে থাকে হচ্ছে 1, 7 আর 1 18 থাকে, এখানে 2 নামলো। 125 একবারই যাবে না, 125 থাকে। এই 31 তো মনে হয় অপশন না, 4032 হবে না, কোথায় কোথায় 4032, ও এখানে 40 হবে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো দেখছো আমার একটু ঝামেলা হয়ে গেছে। তো এখানে যদি 40 হয়, 125, 4032, তাও 3 বারই যাবে, 3 বার গেলে থাকে হইতেছে 3 5-এ 15, 3 12 36, 37, 375, তাহলে 5 8, 8 হবে, 7 আর 1 8, 2 28, 75 28 থাকে, এখানে আছে 2 থাকে, তাহলে কতবার যায় এখানে, 2 বার যায়, তাই না? 250, এই হচ্ছে আনসার। এটা একটু ডিপ্রেসিং আসলে, কিন্তু সমস্যা কি শোনো, তোমার এক্সাম হলে না তোমার ব্রেন অনেক অ্যাক্টিভ থাকবে, এইসব ক্যালকুলেশন তুমি ঠাস ঠাস করে করে ফেলবা, তোমার অন্য কোনো চিন্তাও থাকবে না, এক্সাম হলে ব্রেন হাইপার অ্যাক্টিভ থাকে, পারবে না, সমস্যা না। আসলে এই ক্যালকুলেশনটা ট্রিকি ট্রিকি দিয়ে হয় না, কেন হয় না, এমন যদি হয়তো ধরো একটা অপশন থাকতো হচ্ছে 200, একটা অপশন থাকতো 300, একটা অপশন থাকতো 32, তাইলে আমরা ওই এতক্ষণ যেভাবে করছি সেভাবে হইতেছে করতে পারতাম, বাট এখানে আসলে ওই সুযোগটা নাই। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, আমরা এটা দেখি, এটা চুয়েটে আসছিল 25 26, হয় হয়, সুমাইয়া ইসলাম ফাল্গুন, ফাল্গুন না ফাগুন,
একটি ইলেকট্রিক পাওয়ার স্টেশনে বার্ষিক এত কেজি কয়লা দহন করা হয়। একটা ইলেকট্রিক পাওয়ার স্টেশনে মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, যার ভর অনুপাতে এত % রোম্বিক সালফার। এই রোম্বিক দেখে আবার কেউ ইয়া হয়েও না, মানে হচ্ছে কনফিউজড হো না। রোম্বিক সালফার মানে সালফার, সালফার একটা রূপভেদ আর কি। এসটিপিতে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? তাহলে আমার কাহিনী হইতেছে যে একটা কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র আছে বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তার মধ্যে কি আছে সেটার হইতেছে এত কেজি কয়লা থাকে। তাহলে এত কেজি কয়লার আমার এত % হচ্ছে রোম্বিক সালফার। তো কয়লা পড়লে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, আর রোম্বিক সালফার পড়লে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড। বুঝতে পারছো? তাহলে আমার এখন প্ল্যানটা হতেছে এই কার্বনের পরিমাণ দিয়ে আমি সালফারের পরিমাণটা বের করব। সেই সালফারের পরিমাণ থেকে হতেছে আমি সালফার ডাইঅক্সাইড বের করব। সবাই কি প্ল্যানিংটা বুঝতে পারছি ভাইয়া? যে আমার এতটুকু এত কেজি কয়লা আছে, তাহলে এত কেজি কয়লা থেকে আমি দেখি কতটুকু সালফার আছে বের করা যায়। ওর হচ্ছে 5.4%। তাহলে এখানে তো ক্যালকুলেটর যায় যাচ্ছে 3.4 10⁶ ইন্টু হচ্ছে 5%, 0.054। তাহলে আমার সালফার হচ্ছে এইটা। ওরে বাবা, তো অনেক বড় সংখ্যা। 1.83 10⁻1 2 3 4 1 2 3 4 5 10⁵ এত কেজি। এখন এই কেজিকে আমরা একটু গ্রামে নিয়ে নেই, কারণ দিন শেষে আমার তো গ্রামই লাগবে। তাহলে আলটিমেটলি দাঁড়ায় হতেছে 1.83 10⁵ এর জায়গায় 8 গ্রাম। সো সালফার থেকে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন পোড়াইলে তৈরি হয়ে হতেছে সালফার ডাইঅক্সাইড, তাই না? এটাই তো। তাহলে এর মোল সংখ্যা এবং এর মোল সংখ্যা তো সমান। তাহলে আমি বলতে পারি এখানে W বাই হইতেছে M আর এখানে V বাই হইতেছে 22.4। করো, এখানে W কে M দিয়ে ভাগ করে 32, তাহলে এটা ভাগ হচ্ছে 32 গুণন হচ্ছে 22.4। 12 12 1.29 এটা থাকে। V সমান হতেছে 12 8 5 2 0 এত লিটার থাকে। তাহলে এটা আনসার হবে না, এটা আনসার হবে না, এটা আনসার হবে না, এটাই আনসার হবে। যদিও ডেসিমিটার কিউবে দেওয়া আছে, বাট সমস্যা কি, যেটাই লিটার সেটাই হতেছে ডেসিমিটার কিউব। আচ্ছা ভাইয়া S8 হয় না? S8 হয়, কিন্তু আসলে তোমার যখন কয়লার খনি টনি থাকবে সেখানে সালফার S8 হিসেবে তো থাকে না। নাকি হচ্ছে, দাঁড়াও একটু চিন্তা করি। না, সালফার আসলে বিক্রিয়া টিক্রিয়া কখনো কোনো জায়গায় আমরা হচ্ছে S8 হিসেবে তো কখনো ব্যবহার করি না, কখনোই করি না। মানে সালফার ঠিক আছে 8টা পরমাণু থাকে, কিন্তু যখন তুমি বিক্রিয়া টিক্রিয়া দেখাও তখন তো কখনো দেখে না। আমি একটু দেখি, তাহলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যে S8 আমরা কেন লিখি না, এটা কখনো আমার মাথায় তো প্রশ্ন আসে নাই। 1 2 3 4 5, কিন্তু উত্তর তো মিলল না। এই উত্তর মিলছে? হ্যাঁ মিলছে মিলছে মিলছে। এসটিপিতে 100 লিটার নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া প্রয়োজন হবে? এই প্রশ্নটুকু আমি তোমাকে হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু শুধু একটা জিনিস আমি দেখাই দিব। এই বিক্রিয়াটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়া অনেক জায়গায় লাগে। নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করতে হবে কি থেকে? অ্যামোনিয়া থেকে। সো অ্যামোনিয়াকে পোড়ালে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়। এই বিক্রিয়াটা আমি বলবো সবাই মুখস্থ করে ফেলো, এবং যারা আমার কাছে পড়ো তারা এই গল্পটা অবশ্যই আমার থেকে শুনছো, যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই তখন আমার সময় এই বিক্রিয়াটা আসছিল। দেখবা ডিউ 14-15 সালে আসছিল। আসছিল কিভাবে জানো? এভাবে আসছিল, অ্যামোনিয়া অক্সিজেন NO প্লাস হচ্ছে এখানে তৈরি হয়, সরি অ্যামোনিয়া তো না, হ্যাঁ, আর তৈরি হয় পানি।
তো আমার সময় এখানে এ বি সি ডি এরকম দেওয়া ছিল, এ বি সি ডি। এই গল্প বলছি না তোমাদেরকে, অবশ্যই বলার কথা, কারণ এটা আমার লাইফে যতগুলো মেমোরেবল প্রশ্ন আছে বিক্রিয়া আছে তার মধ্যে একটা। মানে আমি খুবই নস্টালজিক হয়ে যাই এই প্রশ্নটা দেখলেই। আমার এখানে দেওয়া ছিল এ, এখানে বি, এখানে সি এবং এখানে ডি দেওয়া ছিল। প্রশ্ন ছিল এ বি সি এগুলো কত। সো এই বিক্রিয়ার সমতাকরণ ঠাড়া মুখস্থ করবা। এখানে 4, এখানে 5, এখানে 4, এখানে 6, 45, 46। হ্যাঁ, অনেকেই শুনছো, আমি গল্পটা অনেকবার বলি। যতবারই এই বিক্রিয়াটা আমার চোখের সামনে আসে ততবারই হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির হলের মেমোরিটা আমার মাথায় আসে। আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, পারলে জোরে চিল্লাই উঠি যে 4 5 4 6 45 46। সো তুমি সমতাকরণ পারলে বাকিটা তো পারবাই। প্রথম যে অ্যাডমিশনটা দিবা, প্রথম পরীক্ষা যেটা দিবা, যেই পরীক্ষা সার্কুলারই হোক, প্রথম পরীক্ষাটা দেওয়ার সময় এই প্রশ্নটা লিখানো সবাই। এই প্রশ্নটা ভালো প্রশ্ন। প্রথম অ্যাডমিশন দেওয়ার সময় কিছু ফিলিংস কাজ করে, এই ফিলিংসটা অন্য কোনো সময় হয় না। যে ধরো তুমি মেডিকেল পরীক্ষায় দিচ্ছ, মেডিকেলটাতে মনে হয় আগে হয়। সো মেডিকেলে ফর্ম তুলে কত, 1.5 লাখের মতো না? এখন ওই যে 1.5 লাখ স্টুডেন্ট যে হচ্ছে ফর্ম তুলে, তো সেইখানে তুমি যখন লেখার সময় একবার তোমার মনে পড়ে যাবে যে আমিও পরীক্ষা দিচ্ছি, আমার সাথে আরো 1.5 লাখ পরীক্ষা দিচ্ছে, আমিও যে বই পড়ছি ওরাও সেই বই পড়ছে, আমিও যত সময় ধরে পড়ছি ওরাও অত সময় ধরেই পড়ছে। অ্যান্ড মোরলেস এখন তো অনলাইন টিচার সবাই, অনলাইনে তুমিও যার কাছে পড়ছো ওইও তার কাছেই পড়ছে, তাহলে ওরে আমি কেমনে বিট করবো, এরকম একটা চিন্তা মাঝে মধ্যে এক্সাম হলে আসে। আর ওইটা এত বেশি নার্ভাস করে দেয় নিজেরে। আর পরীক্ষা দিতে গেলে এক্সাম হলের বাইরে যখন যাবা, এমনিতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই যাবা, তো এক্সাম হলের বাইরে তুমি যারাই দেখবা মনে হবে ওই মনে হয় আমার থেকে ভালো পারে, মানে যারাই তুমি দেখো মনে হয় যে সে আমার থেকে ব্রিলিয়ান্ট, এরকম একটা ফিল কাজ করে, আমারও হয়েছিল। আচ্ছা, 10 গ্রাম অ্যাকোয়া রেজিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়? এখন এই প্রশ্নটা আমি কেন করাচ্ছি, অ্যাকোয়া রেজিয়া কি যেন জানো? আমরা জানি প্লাটিনাম, স্বর্ণ এগুলো কোনো অ্যাসিডে দ্রবীভূত হয় না, কোনো অ্যাসিড দিয়ে গলানো যায় না, বাট স্বর্ণকেও অ্যাকোয়া রিজিয়া দিয়ে গলানো যায় আর কি, জারণ করা যায়। অ্যাকোয়া রিজিয়া হইতেছে এইটা, 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই মিশ্রণকে বলা হয় হতেছে অ্যাকোয়া রিজিয়া। 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং হতেছে 3 মোল, 1 মোল মানে কি এর মোল সংখ্যার 3 গুণ হবে আর কি। আমি একটু ঠিক বলছি কিনা, মানে উল্টাই ফেলছি কিনা এটা একটু চেক করি, দাঁড়াও, এটা জীবনে বহুতবার উল্টে পাল্টে যায়। একটু তোমরা যদি কেউ জানো কনফার্ম করো তো যে ভাইয়া ঠিক লিখছেন কিনা। এখানে নাইট্রিক অ্যাসিড হতেছে 1 এবং হতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 3, ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে, ব্রেন এখনো কাজ করে। তাহলে 1 মোল মানে 1 মোলের কথা না, মানে এটা হতেছে তোমার এটা যা হবে ওটা তো 3 মোল, 3 মোল হিসেবে 3 গুণ বেশি হবে, এটা হচ্ছে কাহিনী। এখন যদি এরকম হয়, আমি 1 মোল হিসাব নিছি কারণ আমি এই হিসাবটা করব। 1 মোল নাইট্রিক অ্যাসিডের ভর কত? 1 মোল নাইট্রিক অ্যাসিডের ভর হইতেছে নাইট্রিক অ্যাসিডের হচ্ছে 63, আর এখানে 3 গুণন হচ্ছে 36.5, কত থাকে? 63 প্লাস 3 ইন্টু 36.5। এ সবাই কিন্তু একবার ইজিয়ার, এটা মনে রেখো, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসতে পারে। এখানে থাকে 172 এত গ্রাম। এখন তো বলতে পারো যে ভাই আপনি এখানে 2 মোল আর এখানে 6 মোল নেন নাই কেন? নিলে কোনো ভুল হইতো না, একই হিসাব একই উত্তর আসতো। তুমি এখানে 3 নিয়ে এখানে 9 নিলেও একই উত্তর আসতো, উত্তর তুমি সেমই পাইতা, কিন্তু আমি 1 মোল দিয়ে করলাম যেন হিসাবটা একটু ইজি হয়। এখন এটা আমি করছি কিসের সুবাদে? আমাকে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, দেখো তো, এত গ্রাম অ্যাকোয়া রিজিয়ার মধ্যে নাইট্রিক অ্যাসিড 63 গ্রাম, তাই না? এই বলা যায় তো 172 গ্রাম অ্যাকোয়া রিজিয়ার মধ্যে 63 গ্রাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে তোমার 10 গ্রামের মধ্যে বের করতে বলছে, তাহলে আলটিমেটলি কত হবে? 1 তোমার হতেছে 63 গুণন হচ্ছে 10 বাই হইতেছে 172.5। ওই যে ঐকিক নিয়মের ফাইনাল লাইনটা করে ফেললাম আর কি। 630 ভাগ হচ্ছে আনসার।
3.65। এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন ছিল, শোনো। এরকম দু একটা হুটহাট করে এদিক ওদিক দিয়ে চলে আসবে এবং ওটা কিন্তু ডিফারেন্স তৈরি করে দিবে। একটু পড়ি দাঁড়াও। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর 100, ঠিক আছে, তুমি জানো। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন কত? এটা তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু তোমরা কি খেয়াল করছো এখানে কি দেওয়া আছে? কক্ষ তাপমাত্রা। তাহলে বলো তো ভাইয়া, এখানে ফর্মুলা নিবা কোনটা? এসটিপি কিন্তু নেওয়া যাবে না, কক্ষ তাপমাত্রা বলছে, অর্থাৎ এখানে ফর্মুলা হবে ভি বাই হচ্ছে 24.789 এসএটিপি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের এটা তোমার কাছে দেওয়া আছে ভাই, এটা তুমি অলরেডি জানো, কোনো সমস্যা নেই। ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডের যে ভলিউমটা নিবা সেটা নিবা হইতেছে ভি বাই 24.789। এই হোমওয়ার্ক দিলে পারবা এটা? পারবা তো? পারা উচিত। তারপরে এটা তো হোমওয়ার্ক বুয়েট 10 সালে আসছিল, এটা হচ্ছে অনুসংখ্যা চাইছে। হোমওয়ার্ক হোমওয়ার্ক আইউটিতে ইংলিশে দিছে প্রশ্ন, কিন্তু প্রশ্ন ইজি। আচ্ছা, আমরা একটু দেখি এই প্রশ্নটা। আইউটিতে বাংলা ভার্সনের স্টুডেন্টরা একটু খারাপ করে, কারণ অনেক সময় দেখা যায় তারা প্রশ্নটাই বুঝে না যে প্রশ্নে কি বলছে। চল আমরা একটু প্রশ্নটা উদ্ধার করি। At 11 degrees Celsius temperature and 749 millimeter pressure, একটা তাপমাত্রা দেওয়া আছে, একটা চাপ দেওয়া আছে। The weight of a gaseous hydrocarbon is এত গ্রাম। মানে কোন একটা গ্যাসিয়াস হাইড্রোকার্বন, ধরো মিথেন, ইথেন, প্রোপেন, এই তিনটের মধ্যেই হবে আর কি। সো মিথেন, ইথেন, প্রোপেন এই তিনটার মধ্যে যদি হয়, অপশনও দেখলাম যে হইতেছে বিউটেন হবে না, বিউটেন টু সাম এক্সটেন্ট তরল থাকে, একটু চাপ, গ্যাস থেকে একটু চাপ দিলে তরল হয়ে যায় আর কি। সো ইফ ইন দ্য কম্পাউন্ড দেয়ার ইজ এত পার্সেন্ট কার্বন, দেন হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা? 87% সেখানে কার্বন আছে। স্মার্টনেস খেয়াল করো, স্মার্টনেস, রিয়েল স্মার্টনেস। আচ্ছা, এত পার্সেন্ট কার্বন আছে হাইড্রোকার্বনে, এই আগডুম বাগডুম ঘোড়ার ডিম আমার দরকার আছে, আমি কি চেক করব? এই বুঝতে পারো আমার কথাটা? যে আমার বলে দিছে যে ভাই হ্যান আছে, ত্যান আছে, এই আছে, সেই আছে, কিন্তু আমাকে সরাসরি কার্বনের পার্সেন্টেজটা বলে দিছে। তাহলে সেই হাইড্রোকার্বনটার সংকেত বের করতে হবে। আমার কি এই তথ্য, এই ভলিউম লাগবে? আমার এই মলিকুলার ওয়েট, আরো দেখো মলিকুলার ওয়েট আবার বলেও দিছে 56। কি প্রশ্ন দিল আইউটি এটা? মলিকুলার ওয়েট যদি বলে দেয় তাহলে কি আর কিছু করার থাকে? 56, 4 12 48 আর 8 56, কি রে ভাই? তাহলে এই প্রশ্ন দিয়ে আইউটি আসলে কি টেস্ট করছে জানো তুমি? ইংলিশ পারো কিনা। মানে মলিকুলার ওয়েট যদি বলে দেয় তাহলে আর প্রশ্নের বাকি থাকে কি? এটা কোনো কথা? ওই যে ইংরেজি টেস্ট করতে দিচ্ছে তোমাকে, যে তুমি ওই প্রশ্নের উত্তর মানে বুঝো কিনা প্রশ্ন পড়ে। যাই হোক, ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলছে। ভেজাল বিশুদ্ধতা। ভেজাল বিশুদ্ধতার অঙ্কে আমি যেটুকু এখানে বোর্ডে লিখে দিছি সেটুকু একটু লিখে নাও। প্রথমের ইনফরমেশন দেখে টাইম ওয়েস্ট করাতে চাইছে, হ্যাঁ এটাই মনে হয় হয়েছে। একটা হচ্ছে ডাব্লিউ গ্রাম ভেজাল যুক্ত, ধরো আমি এখানে একটা কথা অ্যাড করে দিই, চুনাপাথর। কুচিতটা লিখতে হবে, চুনাপাথর লিখলাম এখানে। আরেকটা হচ্ছে ভেজাল যুক্ত ডাব্লিউ গ্রাম চুনাপাথর। এখন ভেজাল বিশুদ্ধতার ম্যাথ যখন তুমি করবা তখন আমি সবাইকে বলবো একটু কেয়ারফুলি ম্যাথটা পড়বা, আর কিছু না। কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখবা শাওন ভাইয়া বলছে যে ভেজালের ম্যাথে ভেজাল আছে, পড়ার সময় কেয়ারফুল থাকতে হবে, তাইলে এই ম্যাথ তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ডাব্লিউ গ্রাম ভেজাল যুক্ত চুনাপাথরের বাংলাটা পড়ো, পড়ে কি মনে হয়? এই ডাব্লিউ গ্রাম কিসের পরিমাণ? ভেজালের পরিমাণ না টোটালের পরিমাণ? একদম বাংলা পড়ো, তুমি নিজে মুখে বলো, সেটা তুমি নিজের কানে শুনো, এবার তুমি তোমার ব্রেনে প্রসেস করো। জাস্ট
পড়বা। তাহলে ডাব্লিউ গ্রাম ভেজাল যুক্ত চুনাপাথর, মানে এটা কিন্তু চুনাপাথরের ভর না, ডাব্লিউ গ্রাম ভেজাল, তাহলে এটা হতেছে আমাদের ইম্পিউরিটি বা ভেজাল। ক্লিয়ার? আর ভেজাল যুক্ত ডাব্লিউ গ্রাম চুনাপাথর, এই ডাব্লিউটা আসলে কি? এই ডাব্লিউটা আমাদের হচ্ছে টোটাল। এটা হচ্ছে কাহিনী। ওকে, তারপরে একটা কথা বলে দিই, সেটা হতেছে হিসাব নিকাশে বা বিক্রিয়ায় অংশ যেটুকু নেয়, বিক্রিয়ায় অংশ নেওয়া বা বিক্রিয়া থেকে উৎপন্ন হওয়া, কখনো কখনো বিক্রিয়ায় অংশ নিবে, কখনো কখনো বিক্রিয়ায় উৎপন্ন হবে, সেই অ্যামাউন্টটা সবসময় কি হয় বলতো ভাই? পিওর হয় না ভেজাল হয়? মানে এমন হইতে পারে যে বিক্রিয়ায় অংশ নিচ্ছে, এমনও হইতে পারে বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, সেই অংশটুকু কিন্তু সবসময় কি হয়? বিশুদ্ধ হয়, সব সময় বিশুদ্ধ হয়। তাহলে আমরা আর এই ম্যাথটা করব, আর তারপরে আরেকটা ম্যাথ করব, এই দুটো ম্যাথ করে আমাদের কাহিনী শেষ। ম্যাথটা একটু তুলে নাও সবাই। এই ম্যাথটাই আমি একাডেমিকে করাই, যারা একাডেমিকে করছে এই ম্যাথ তাদের কাছে পরিচিত। ম্যাথটা তোলা হলে ডান লিখো। ওকে ডান, দেখি একটু আমরা বলি যে এত গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে এই তাপমাত্রা এই চাপে এত ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ভেজালের পরিমাণ কত? আচ্ছা ভেজালের পরিমাণ কত এটা কি দেওয়া আছে না? ভেজালের পরিমাণ এই বুঝতে পারি ভাইয়া, ভেজালের পরিমাণ এখানে দেওয়া আছে, তার মানে হইতেছে আমাদের ওটাই আনসার, এই ম্যাথ করাও লাগে না। 18.37 গ্রাম, শেষ অঙ্ক। এই প্রশ্নই দিবে, স্টুডেন্টরা কি করবে? বলবে ক্যালকুলেটর নাই, হ্যান নাই, ত্যান নাই, ভাইয়া পারি নাই, বুঝি নাই, সেই অঙ্ক তোমার করাই লাগবে না। পরের ম্যাথটা হচ্ছে একটু আমরা দেখি, পরের ম্যাথটা সব ডেটা সেম, খালি লিখো যে আগের ম্যাথ, খালি প্রথম অংশটুকু আলাদা। এই যে এত গ্রাম ভেজাল যুক্ত, আর এখানে হতেছে ভেজাল যুক্ত এত গ্রাম। তাইলে কাঁচা বাচ্চারা ম্যাথ তো তোলা লাগবে না, শুধু ওইটুকু লিখে নাও যে আগের অঙ্কের মতো, শুধু এখানে আলাদা। এইটা কি আমাদের টোটাল অ্যামাউন্ট না? আচ্ছা আরশাদ একটা ভালো প্রশ্ন করছে, আরশাদ জিজ্ঞেস করছে ভাইয়া আগেরটা যদি ভেজালের পার্সেন্টেজ চাইতো তাইলে কি করতো? তাইলে অঙ্ক করতে হইতো, কারণ ভেজালের পার্সেন্টেজ মানে কি? ধরো ভেজালের পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ ভেজাল যদি চাইতো তাহলে উপরে হয়তো ভেজাল হইতো, উপরে হয়তো হইতেছে এই যে 18.37, আর নিচে হয়তো টোটালটা, তাই না? যখন তুমি পার্সেন্টেজ বের করবা তখন তো মোটের সাপেক্ষে বের করবা, তাহলে মোট মানে কি? ভেজাল প্লাস বিশুদ্ধ। তখন আমাদের বিক্রিয়া দেখাইতে হয়তো বিশুদ্ধের পরিমাণটা বের করতে হইতো। তো বিশুদ্ধের পরিমাণটা কেমনে বের করে এটা আমরা পরের অঙ্কে দেখাচ্ছি। আশাদ বুঝতে পারছি ভাই? যদি ভেজালের পার্সেন্টেজ চাইতে ম্যাথ করা লাগতো কিন্তু, কারণ পার্সেন্টেজ বের করতে গেলে মোট জানতে হয়, ওই মোট বের করার স্বার্থে হইতেছে ম্যাথ করা লাগতো। ক্লিয়ার? ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে এই তাপমাত্রা এই চাপে এত ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেটাই ডেসিমিটার কিউব সেটাই হচ্ছে লিটার, কিছুক্ষণ আগে বলছিলাম। ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে বিক্রিয়া করবে এরকম, ক্যালসিয়াম কার্বনেট টু HCl, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা এবং কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা এটা তো সমান, তাই না? তাহলে আমি বলতে পারি যে N অফ ক্যালসিয়াম কার্বনেট সমান N অফ কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু একাডেমিকের ম্যাথ।
তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর লাগবে, তাহলে ভর হইতেছে W/m, এটা PV বাই হইতেছে RT। বলছিলাম না র্যান্ডম শর্তে যদি আয়তন দেওয়া থাকে তখন এই ফর্মুলা। 37 ডিগ্রি সেলসিয়াস র্যান্ডম একটা তাপমাত্রা, 750 র্যান্ডম একটা চাপ, W বাই হইতেছে 100 সমান P এর মান হচ্ছে 750, 760 দিয়ে ভাগ করে ATM বানাইলাম। তারপর V এর মানটা হচ্ছে আমরা 2.53, তারপর হচ্ছে R এর মান 0.0821, তাপমাত্রা হচ্ছে 310, 37 যেহেতু। তাহলে ভাই এখানে তুমি ডাব্লিউ পাবা হইতেছে 9.6 গ্রাম। এটা আমার মুখস্থ হয়ে গেছে উত্তর। 9.6 না 9.8 কোনটা জানি আসে? একাডেমিকের কাদের খাতায় করা আছে 9.8 আছে, ঠিক আছে। কিছুদিন আগে 27 ব্যাচকে পড়াইছি তো এই জন্য উত্তরটা মুখস্থ হয়ে গেছে। 27 ব্যাচকে এই চ্যাপ্টারই পড়াই দিছে, এখন শেষ হয়ে গেছে। 9.8 গ্রাম। এই 9.8 কি ভাই? 9.8 কিন্তু পিওর। ওই যে বলছিলাম বিক্রিয়া করবে বা বিক্রিয়া থেকে উৎপন্ন হবে সেটা সবসময় পিওর অ্যামাউন্ট তৈরি হয়। তাহলে ভেজাল কতই মোট থেকে মাইনাস করতে হবে। ইমপিওর সমান হতেছে 15.82 মাইনাস 9.8। তাহলে আজকের ক্লাসে আমরা আসলে শিখলাম মোল এবং রাসায়নিক গণনা সম্পর্কিত। ইভেন রাসায়নিক গণনা সম্পর্কিত আমাদের আরো লিমিটিং বিক্রিয়ক টিক্রিয়ক আরো কিছু জিনিসপত্র সামনে আছে, এটা আমরা দেখবো, বাট আজকের ক্লাসে না। আর তোমাদের এখনো তো উদ্ভাসের ক্লাস শুরু হয় নাই, সো এত প্যারা নেওয়ার কিছু নাই। ক্লাস শুরু হবে কবে থেকে উদ্ভাসে? 17 তারিখ থেকে। সো আমরা একটু আগাই আছি। তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা এখন আনমিউট করে কথা বলতে পারো। আমি তোমাদের এতক্ষণ বাক স্বাধীনতা আটকে রাখছিলাম, এখন বাক স্বাধীনতা দিয়ে দিলাম। আনমিউট করতে পারবা এখন। রুটিন কি উদ্ভাসের সাথে মিল করে বানিয়েছেন? হ্যাঁ বানিয়েছি, কিন্তু উদ্ভাসের সাথে আগানো যায় না বাবা, কারণ উদ্ভাসের সাথে আগাতে গেলে গুজা মিল দিয়ে মানে ফার্স্ট আগাইতে হবে আর কি। সো ওটা দেখবা তোমরাই 2 সপ্তাহ পরে আমাকে। হ্যাঁ বলো। উদ্ভাসের সাথে আগাতে গেলে একটু টাফ হয়ে যায়। ওরা পরিমাণগত রসায়নের উপরে লেকচার দিছে মনে হয় 2টা, তাই না? তো 2টা দিছে আর আমরা নিব এখানে 4টা, তো 2টা আর 4টা তো আসলে মিলবে না। আর অফলাইনে দিছে একটা ক্লাসে 2 ঘন্টার একটা ক্লাসে পরিমাণগত রসায়নের কি শেখানো যায় বলো? শেখানো যায় তুমি যদি একেবারে সব কিছু পেরে আসো, একদম সব কিছু পেরে আসো একাডেমিকে, কোনো গ্যাপ নাই, তাইলে হইতেছে শেখা যায়। বাট আমরা উদ্ভাসের সাথে আগানোর চেষ্টা করব যতদূর পারা যায়। হ্যাঁ বলো ভাইয়া। বলছিলাম যে আমার কাছে 25-26 প্রিপারেশন বুক আছে, এখন ওইটা একটু শর্ট সিলেবাসে সহজ দেয়, তাহলে কি আমার ওইটা দিয়ে শর্ট সিলেবাসের প্রিপারেশন বুকটা কভার হবে? হ্যাঁ শুধু শর্ট সিলেবাসেরটা কভার হয়ে যাবে। ঠিক আছে। ওকে ঠিক আছে ভাইয়া, তাইলে আগামী দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আর শুরুর ক্লাসটা আমি অনেক এনজয় করছি, আমি আশা করি তোমরাও এনজয় করছো। প্রতিটা ক্লাসে আমরা এনার্জি নিয়ে করব, এনার্জেটিক হয়ে করব, প্রসেসটা এনজয় করব, সাকসেস অটোমেটিক্যালি অ্যাজ এ বাই প্রোডাক্ট চলে আসবে। আমাকে একটু টাইম আসবে? হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। আমি আসলে কোনোদিনও আর কি মানে আমি সবসময় রেকর্ডিং ক্লাসটা করছিলাম, এখন অ্যাডমিশন এসে রেকর্ডিং ক্লাস করতে চাইতেছিলাম। কোনো কিছুতে তো আশা করি পিছিয়ে যাবো না একটা ক্লাস করতে। না পিছিয়ে যাবো না ইনশাল্লাহ। আরেকটা জিনিস, অফলাইনে ক্লাস করাটা কি যৌক্তিক হবে? তুমি একই ক্লাস যদি অনলাইনে করো, কেমিস্ট্রি তোমার তো আর কোথাও ক্লাস করতে হবে না, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। আবার তুমি অনলাইনে যাদের কাছে পড়ো, অনলাইনে মানুষজন কিন্তু কন্টেন্ট শেখা ধারাবাহিকতার জন্যই মেইনলি যায়। তুমি তো আমার এখানে মেইনলি পরীক্ষার জন্য তো আমার এখানে আসো নাই, পরীক্ষা আমি নিচ্ছি, বাট সোল পারপাস ম্যাক্সিমামের হতেছে কেমিস্ট্রি ক্লাসগুলো করা, রুটিন অনুযায়ী সিলেবাসটা শেষ করা। সো অনলাইনে ক্লাস করলে অফলাইনে ক্লাস করা দরকার নেই। অফলাইনে আমি মানে অন্যান্য কেমিস্ট্রি মানে সেটা বলছিলাম ভাই আমি। অন্য কোথাও তোমার অফলাইনে ক্লাস করা দরকার নেই।
অনলাইনে করলেই মানে হ্যাঁ, তোমার এখন আসলে সেলফ স্টাডি দরকার না, তোমার নিজের পড়ার টেবিলে সময় কমে যাবে তো তুমি যদি একই জিনিস 2 জায়গায় ক্লাস করো। হ্যাঁ, এই ক্লাসের সাথে তোমরা এক্সাম পেয়ে যাবা, আপলোড করে দেওয়া হবে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলছি যে একসাথে হচ্ছে এসপিএস এর এক্সাম ব্যাচ আর উদ্ভাসের এক্সাম ব্যাচ দুইটাতে ভর্তি হয়েছে। এখন দুইটার রুটিন সাথে না মেলে তাহলে আমি কোনটাকে ফোকাস দেওয়া উচিত? উদ্ভাসে ফোকাস দেবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।